দেশ থেকে যারা শুনছেন তাদেরকে শুভ সকাল, রাত্রি, শুভ সন্ধ্যা। তো আমরা অর্থনীতির 12টার একটা স্পেশাল এপিসোড, এটা আমাদের দ্বিতীয় এপিসোড। আমরা সবাই জানি যে কারেন্টলি একটা গ্লোবাল শক ওয়েভ চলছে, সেটা হচ্ছে ট্রাম্প ট্যারিফ নিয়ে। এবং ট্রাম্প ট্যারিফের এটা রিলিজ হওয়ার সাথে সাথেই আমরা একটা বিশেষ এপিসোড করেছিলাম অর্থনীতির 12টা। এবং এর পরে আরো তথ্য এসেছে, আরো উপাত্ত এসেছে, আরো বিশ্লেষণ এসেছে। তো এসবের অর্থ কি, এসবের অর্থ বা অনর্থ বোঝার চেষ্টা করব আমরা আগামী 50 মিনিট। আমার সাথে রয়েছেন জ্যোতির রহমান, ফাহিম মাসুর, আসিফ খান এবং শফিকুর রহমান। তো আমরা আহ, গত দুদিন ধরে প্রচুর আলোচনা বিশ্লেষণা দেখছি, শুনছি। বিশেষ করে যদি ভাঙি বিষয়গুলোকে, বাংলাদেশের জন্য হোয়াট ডাজ ইট মিন এখন, এবং বাংলাদেশের এটার রিসিপ্রোকাল অ্যাপ্রোচটা কি হওয়া উচিত। আহ, আমরা যেটা অবশ্যই বুঝতে পারছি সেটা হচ্ছে যে ইউএসএ একটা নতুন অ্যাম্বিশন নিয়ে আগাচ্ছে। সেই অ্যাম্বিশনটা হচ্ছে দে ওয়ান্ট টু বি আ ম্যানুফ্যাকচারিং হাব। সেটা ইউএস এর কতটুকু অ্যাচিভ করতে পারবে সেটা নিয়ে অনেক আলোচনা হতেই পারে, কিন্তু এটা সুস্পষ্ট যে পুরো বিশ্বই এটাতে আপনার ইউএস এর ট্যারিফে সাড়া দিচ্ছে। আহ, এবং তারা বিভিন্নভাবে সাড়া দিচ্ছে। এখন পর্যন্ত আমরা যেটা শুনেছি, চায়না আপনার একভাবে দিচ্ছে, ভিয়েতনাম অলরেডি 0% ট্যারিফের ঘোষণা দিয়েছে, সেটা নিয়ে ট্রাম্পের সাথে নেগোসিয়েশন করেছে। আমরা সিঙ্গাপুরের আম, আপনার প্রধানমন্ত্রী একটা বিশেষ ভাষণ শুনেছি অনলাইনে, সেখানেও আলোচনা শুনছিলাম। এবং একটা বিষয় আসছে, সেটা হচ্ছে যেটা কি ইউনিল্যাটারাল ইস্যু না এটা মাল্টিল্যাটারাল ইস্যু। অফকোর্স এটা একটা মাল্টিল্যাটারাল ইস্যু, কারণ আমরা যদি আমেরিকায় আপনার ইম্পোর্ট বাড়াতে চাই, আমরা $2 বিলিয়ন ইম্পোর্ট করি, আমাদের ডেফিসিট কমাতে গেলে আমরা $8 বিলিয়ন এক্সপোর্ট করি। ডেফিসিট কমাতে গেলে $6 বিলিয়নকে কমাতে হবে। তো সেটা যদি ইউএসএ থেকে ইম্পোর্ট বাড়াতে চাই, সয়াবিন বা আপনার অন্যান্য কমোডিটি, তো সেই ক্ষেত্রে আমাকে আবার অন্যান্য দেশ থেকে আমার ইম্পোর্ট কমাতে হবে। হোয়াট ডাজ ইট মিন দেন? তো এটা একটা ডোমিনো এফেক্ট আছে, এটাকে একেবারে খুব সহজেই বলে ফেলতে পারি না যে আমি ইউএসএ থেকে ইম্পোর্ট বাড়াই দিব রাতারাতি। এবং এখানে গ্লোবাল ভ্যালু চেইনের আরেকটা বিষয়বস্তু যেটা হচ্ছে আমরা স্পেশাল কিছু কমোডিটি ইম্পোর্ট করি, কারণ সেটার জন্য আমার ওভারঅল ইন্ডাস্ট্রিটা প্রস্তুত থাকে। তো অনেক বিষয়বস্তু আছে, এগুলোকে আমরা কিছুটা আনপ্যাক করার চেষ্টা করব আজকে। এবং আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করব, যেহেতু বাংলাদেশ আমেরিকায় সবচেয়ে বেশি যেটা রপ্তানি করে সেটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস। তো এই রেডিমেড গার্মেন্টস এর ভবিষ্যৎটা কি বাংলাদেশের, এবং সেটা নিয়ে কি করা উচিত। এর পাশাপাশি আহ, কিছু ম্যাক্রো ইকোনমিক অ্যাডজাস্টমেন্টের সাজেশন এসেছে, ইনফ্লেশন রেট অ্যাডজাস্টমেন্টের কথা এসেছে, সরি আপনার ইন্টারেস্ট রেট অ্যাডজাস্টমেন্টের কথা এসেছে। তো এবং আপনার আরো অনেক আপনার সাজেশনস এসেছে, তো সেগুলো নিয়েও আমরা কথা বলবো। আমি জ্যোতি রহমানের কাছে প্রথমে যাচ্ছি। তো আপনি বেশ কিছু তথ্য উপাত্ত বিশ্লেষণ করেছেন। তো আপনার তথ্য উপাত্তগুলো যদি আমাদের সামনে একটু উপস্থাপন করেন এবং ব্যাখ্যা করেন যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। জ্যোতি রহমান, আপনার কাছে। ধন্যবাদ রুবাইয়াত। শুভ সন্ধ্যা বাংলাদেশের থেকে যারা দেখছেন। আহ, আমি যেটা নিয়ে কথা বলবো সেটা মেনলি হচ্ছে যে আহ, ট্রাম্প এই ট্যারিফ কতদিন থাকবে, রিটালিয়েটরি কি হবে, এগুলি আমরা যেহেতু এগুলি কিছুই আমরা এখনো জানি না। ওকে, কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আহ, এই ঘটনা ঘটার মানে ট্যারিফগুলি অ্যানাউন্স করার পর থেকে গ্লোবাল রিয়াকশন যা হচ্ছে সেটা থেকে আমরা মোটামুটি সিরিয়াসলি উই ক্যান সে যে আমেরিকান ইকোনমি এবং প্রবাবলি গ্লোবাল ইকোনমি একটা মন্দার দিকে এগিয়ে যাচ্ছে। এই ভয়টা আমরা খুব মানে উই শুড টেক দ্যাট ভেরি সিরিয়াসলি। অ্যান্ড সো সেটা নিয়েই আমার কাছে একটা প্রেজেন্টেশন আছে যে হাউ মাইট এ ট্রাম্প সেশন। সো আমরা তো রিসেশনের কথা শুনেছি, এটা হচ্ছে হাউ মাইট এ ট্রাম্প সেশন অ্যাফেক্ট আস। এটা কি দেখা যাচ্ছে পরিষ্কার? জি, জ্যোতি রহমান, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। সো আই হ্যাভ আ প্রেজেন্টেশন, সেটাই আর কি আমি আমি শেয়ার করছি যে ট্রাম্প সেশন, ট্রাম্প ট্রাম্প ইনডিউস রিসেশন হলে পরে সেটা বাংলাদেশের জন্য কি হতে পারে। Photo credit here is not mine. আমি এটা গুগল করে পেয়েছি। So you Google this and lots of memes and other things appear. This is one of the more sober ones. Okay. So ট্রাম্প সেশন, রিসেশন, আমরা কেন রিসেশন নিয়ে কথা বলছি? ওকে। সো ডান দিকের চার্টটা
had been shared in Twitter and other places. এটা কি বলছে? এটা বলছে যে it's a frequency distribution of stock market return over 2 days. Okay, so it's a bell shape. মোটামুটি ওভার 2 days স্টক মার্কেটে সাধারণত টার্নওভার হয় না, কালকের দাম আর আজকের দাম মোটামুটি একই থাকে। দ্যাট ইজ দ্য মোস্ট কমন ডিস্ট্রিবিউশন। ঠিক আছে। April 4th, মানে চার 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 4th of April, 3 আর 4, এই দুই দুই দিনে 11% dropped stock prices, global stock prices. Okay, and this is the fifth worst 2 day period since 1945. This is a massive, massive shock to stock market. Stock price যখন global stock price যখন এরকম ফল করে, what does that signify? That basically signifies that businesses around the world are expected to uh, not make profit going forward. That's why people sell off. Hmm. Most important thing here হচ্ছে uncertainty. রুবাইয়া যেটা বললেন যে এটা একটি বাইল্যাটারাল না মাল্টিল্যাটারাল ইস্যু, সেটা কাকে কিভাবে এফেক্ট করবে, উই অ্যাকচুয়ালি ডোন্ট নো এনি অফ দোজ থিংস। ওকে, জিনিসটা যদি এরকম হতো যে ট্রাম্প সবার এগেনস্টে একটা ইউনিফর্ম বিশাল ট্যারিফ অ্যানাউন্স করেছে, ওকে, সে 20%, 30%, 50%, হোয়াট এভার, ইউনিফর্ম ট্যারিফ অন অল গুডস অ্যান্ড সার্ভিসেস এন্টারিং ইউএস ফ্রম এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এরকম যদি হতো তাহলে আমরা হয়তো একটা রিসেশন ফেস করতাম না। ওকে, যদি ট্রাম্প একটা ইউনিফর্ম ট্যারিফ এগেনস্ট এভরিবডি অ্যানাউন্স করতো এবং সেটা মানে ক্লিয়ার একটা লেজিসলেটিভ লেজিসলেটিভ ব্যাকিং থাকতো, লেজিসলেশন থাকতো যেরকম যে এই আইনের জন্য এইভাবে করা হচ্ছে অ্যান্ড অল অফ দ্যাট, দ্যাট উড হ্যাভ বিন আ ভেরি সার্টেন থিং। বিজনেসটা জানতো সারা দুনিয়ায় যে এরকম যে ঠিক আছে আমার এই এই জিনিস অ্যাডজাস্ট করতে হবে, আমেরিকাতে আমি যাই বিক্রি করি সেটার দাম 20% বেড়ে যাবে বিকজ আমাকে ট্যাক্স দিতে হবে, অ্যান্ড সো অন। দে উড হ্যাভ বিন অ্যাডজাস্টিং দেয়ার সাপ্লাই চেন। ইউ উড নট হ্যাভ সিন এরকম স্টক মার্কেট রিয়াকশন। ওকে, বাট এখানে সেইটা হচ্ছে না, এখানে আনসার্টেনটি, এবং আনসার্টেনটি হচ্ছে মাল্টিপল ফ্রন্টে। প্রথম হচ্ছে যে এরকম যে এক্স্যাক্টলি কত পার্সেন্ট যে ইয়ে আর কি মানে ট্যারিফ, এইটা বুঝতেই অনেক সময় লেগে গেছে। যেমন আমরা আহ, প্রায় দুই প্রায় দুদিন ধরে আমরা অ্যাকচুয়ালি ডিসকাশন করেছি অন অন ফর্মালি অ্যান্ড ইনফর্মালি, মানে মিডিয়াতে পাবলিকলি অথবা থ্রু হোয়াটসঅ্যাপ চ্যানেলস অ্যান্ড আদার থিংস, যে আমরা বাংলাদেশে আসলে 37% দিচ্ছি না 52% দিচ্ছি। And there's a difference, right? 52 versus 37 is a big difference. It turns out যে এরকম যে আসলে আমেরিকান অফিসিয়ালরাও জানে না বা জানতো না যে এক্স্যাক্টলি হাউ মাচ ইজ বিং চার্জ অন হোম ফর হোয়াট, রাইট? How is this going to be enforced? Because multilateral যাচ্ছে না মুভিং ফরওয়ার্ড দ্য পয়েন্ট দ্যাট ইউ রেজড, তো আমরা এখন মোটামুটি ভাবে যেটা জানি, ইউএসএ থেকে আমাদের কলিগরা বলছেন যে 37%। এখন। দ্যাটস আমি রাইট। এটাই জানি যে হ্যাঁ, ইউএসএ অথরিটি আমাদেরকে বলছে বাংলাদেশের উপরে 37% আপনার ইম্পোজড হবে, উইচ ইজ প্রবাবলি অ্যান ইনক্রিজ অফ 22%, ইফ আই এম নট রং, রাইট? দ্যাটস হোয়াট উই আর হিয়ারিং নাও, দ্যাটস রাইট। ওকে। হ্যাঁ, হ্যাঁ, বাট সেখানেও আবার কথা আছে, যেরকম আমরা যদি আমেরিকান কটন ইউজ করি তাহলে পরে আমাদের গার্মেন্টসে উই গেট অ্যাট ইট ফলস টু 20%। আবার এখন এই 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 রুলস অফ অরিজিনটা কিভাবে এনফোর্স করা হবে যে আমরা আমেরিকান কটন কতখানি ইউজ করছি, মানে আহ, আমরা যদি পাকিস্তান থেকে আমেরিকান কটন কিনি তাহলে পরে সেটা হবে না, মানে অ্যান্ড সো অন, রাইট? সো দিস দেয়ার অল সোর্স অফ আনসার্টেনটি অ্যারাউন্ড দিস। কাজেই আমি যদি একটা মাল্টিল্যাটারাল বিজনেস হই বা মাল্টিন্যাশনাল বিজনেস হই, হুইচ অলমোস্ট অল বিজনেসেস দিস ডেজ আর, যারা ইন্টারন্যাশনাল ট্রেড করে তারা সবাই অ্যাকচুয়ালি মাল্টি ন্যাশনাল বিজনেস, বিকজ সাপ্লাই চেইন ইজ ফ্র্যাগমেন্টেড অ্যামং ডিফারেন্ট কান্ট্রিজ। হ্যাঁ, সো এই রুলস অফ অরিজিন এনফোর্স করতে দিস এ ম্যাসিভ আনসার্টেনটি। আমি কোথায় কতটুকু কাজ করব এবং সেটার বেসিসে কতখানি ট্যারিফ আমার প্রোডাক্টের উপরে ইম্পোজড হবে, এই ক্যালকুলেট করাটা ইজ নট গোয়েন্ট টু বি সো ইজি। এই আনসার্টেনটি যতদিন থাকবে ততদিন কেউই আসলে নতুন ইনভেস্টমেন্ট করবে না। দিস ইজ ওয়ান ক্রুশিয়াল পয়েন্ট। ওকে, অ্যান্ড দ্যাটস হোয়াটস লিডিং টু বেসিকলি a inflation recessionary situation, at least in the US economy, but also probably in other countries as well. যেমন China has said that they're going to have retaliatory tariff on US products.
এগেইন সেখানেও একই প্রশ্ন উঠবে যে কোনটা আমেরিকান প্রোডাক্ট, কতখানি আমেরিকান প্রোডাক্ট, সেখানে রেসিপ্রোসিটি কিভাবে, সরি সেখানে রুলস অফ অরিজিন কিভাবে হবে, অল অফ দোজ কোয়েশ্চেন্স অ্যারাইজ। যদি ভাই জাস্ট একটু হ্যাঁ, রুলস অফ অরিজিনের বিষয়টা যেহেতু আসছে, আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এর আগে ট্রাম্প চায়নার উপরে আপনার যখন ট্যারিফ ইম্পোজ করেছে, চায়না অন্য দেশের থ্রুতে আপনার এক্সপোর্ট চালু রেখে আপনার সেটাকে আপনার নেভিগেট করেছে। তো এইবার প্রায় পুরো বিশ্ব জুড়ে ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যারিফটা বসিয়ে দিয়ে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটা চাচ্ছে যে চায়নার যে আপনার এই নেভিগেট করার যে ক্ষমতা থ্রু আদার কান্ট্রিজ স্পেশালি ইন দি সাউথ ইস্ট এশিয়া রিজন, সেটাও এফেক্টেড হচ্ছে। দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ট্রু। সো আনসার্টেনটি ইজ এ বিশাল জিনিস রিসেশনের জন্য। তার সাথে দেয়ার আর কাপল অফ মোর কমপ্লিকেটিং ইস্যুস। একটা হচ্ছে যে নর্মালি রিসেশন হলে কি হয়, নর্মালি রিসেশন হলে পরে ইনফ্লেশনটা কমে আসে কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটটা বেড়ে যায়। তখন সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট রেট কাট করে, মনিটারি ইজিং হয়। এখন যেটা এইবার যেটা হচ্ছে এবং যেটা ফেডারেল রিজার্ভ চেয়ার অলরেডি বলেছেন যে উই আর লুকিং এট আ স্ট্যাগফ্লেশন শক। হোয়াট ডু মিন বাই দ্যাট? ইনফ্লেশনও বাড়ছে, আনএমপ্লয়মেন্ট রেটও বাড়ছে। ট্যারিফ ট্যারিফ হতে তো বাই ডেফিনেশন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এক্সপেকটেশনসও হচ্ছে যে নিয়ার টার্মে ইনফ্লেশনটা ইজ গোয়িং টু বি হায়ার। যদি আপনার ইনফ্লেশনটা নিয়ার টার্মে হায়ার হয় কিন্তু আপনি লং টার্মে ইনফ্লেশনটা কমায় আনতে চান, যেটা ফেডারেল রিজার্ভের টার্গেট 2%, আমেরিকাতে ইনফ্লেশন 2% নামে রাখা, সেটা যদি তারা করতে চায় তাহলে পরে তাদের মনিটারি পলিসির জন্য ইজিং করা সম্ভব না। দে হ্যাভ সেড দ্যাট বেসিক্যালি যে মানে দ্যাট দে ওয়ান্ট টু মেইনটেইন, দে ওয়ান্ট টু মেইনটেইন, দে ওয়ান্ট টু অ্যাঙ্কর ইনফ্লেশন এক্সপেকটেশন ইন দ্য লং রান টু 2%। সিমিলারলি ফিসকাল স্টিমুলাস দেওয়া তো আমেরিকাতে তো হবেই না, বিকজ তারা তো অলরেডি এক্সপেন্ডিচার কাট করে শুরু করছে বিকজ অফ ইলন মাস্ক অ্যান্ড ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড সো অন। সো দ্যার ইজ নো চান্স অফ আ ফিজিক্যাল স্টিমুলাস ইন দ্য ইউএস। কিন্তু অন্য দেশগুলিরও, ইউরোপ এবং চায়নার জন্য ফিজিক্যাল স্টিমুলাসের অপশন ইজ লিমিটেড বিকজ এভরি কান্ট্রি কোভিডের পরে মোটামুটি দুনিয়ার সব মেজর কান্ট্রি ডেট টু ডেট রেশিও, ডেট ডেট বার্ডেন বেড়ে গেছে। সো ফিজিক্যাল স্পেস ফর স্টিমুলাস ইজ লিমিটেড। সো দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড যে একটা রিসেশন অ্যাটলিস্ট আমেরিকান ইকোনমিতে একটা মন্দা খুব খুবই হাই রিস্ক, সেটার একটা ইম্প্যাক্ট সারা দুনিয়াতে হতে পারে। সো উই কুড বি লুকিং এট এ গ্লোবাল রিসেশন এবং রিকভারি কুড বি ভেরি প্রলং, কারণ হচ্ছে পলিসি সাপোর্ট অপশনস আর ভেরি লিমিটেড। সো রিসেশন হলে বাংলাদেশে কিভাবে এফেক্ট করতে পারে? বাংলাদেশে এটা এফেক্ট করতে পারে, ইউজুয়ালি আমরা চারটা চ্যানেল দেখি আমাদের: ডিমান্ড ফর আওয়ার এক্সপোর্টস, remittances, prices, and exchange rate. So, what I thought I did, what I thought I would do, যেটা আমি করেছি আর কি, সেটা হচ্ছে যে 2008, 7, 8, 9, 10 মানে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় এই ভ্যারিয়েবলগুলিতে বাংলাদেশে কি হয়েছিল সেটা দেখা। ওয়াই ওই সময়টা দেখছি, কোভিড দেখছি না? Because COVID was a very unique shock. COVID was not really a recession. COVID was a public health emergency. সেখানে গভর্নমেন্ট লকড ডাউন এভরিথিং বাট দেন গেভ ক্যাশ হ্যান্ড আউটস টু এভরিবডি। ওই ধরনের ঘটনা এবার ঘটছে না, এবং ওই ধরনের ঘটনা সাধারণত মানে ইটস নট রিয়েলি আ ভেরি গুড কম্প্যারিজন। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ইজ অলসো নট আ ভেরি গুড কম্প্যারিজন, যে কারণে বললাম যেরকম যেরকম যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় ইন্টারেস্ট রেট কেম ডাউন টু জিরো, তারপর আপনার প্রচুর ফিসকাল স্টিমুলাস দেওয়া হয়েছিল। এইবার সেগুলি হবে না। সো দ্যাটস নট অলসো নট আ গুড কম্প্যারিজন, বাট ইটস এ বেটার কম্প্যারিজন দেন কোভিড। সো আই হ্যাভ এ ফিউ চার্টস যেটা দেখাচ্ছি যে কতবার মানে ওই জিএফসির সময় কি হয়েছিল সেটা। সো অবভিয়াসলি আমাদের আমাদের এক্সপোর্টস ইজ 80% অফ দ্যাট ইজ গার্মেন্টস। ওকে, সো আমি বাদিকের চার্টটা হচ্ছে আপনার আরএমজি এক্সপোর্ট আর নন আরএমজি এক্সপোর্ট, ইন্ডেক্সিং ইট টু ডিসেম্বর 2007। ওয়াই ডিসেম্বর 2007? কারণ আমেরিকাতে আসলে রিসেশন শুরু হয়েছিল ডিসেম্বর 2007 থেকে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা প্রপারলি শুরু হয়েছে লেমন ব্রাদার কলাপস করার পরে 2008 এর সেপ্টেম্বরে।
বাট তার আগে অলরেডি প্রায় 9 মাস ধরে ইকোনমি ওয়াজ ইন রিসেশন। সো আই থট এরকম যে আমি সেটা দেখি। সো আমরা যদি এক্সপোর্ট, আরএমজি এক্সপোর্টটা পার্টিকুলারলি দেখি, নট অনলি মানে প্রথমে কিছু বছর দুয়েক এক্সপোর্ট অ্যাকচুয়ালি ইনক্রিজ অ্যান্ড দেন ইট অ্যাকচুয়ালি বুমড ওই সময়টাতে, 2007 থেকে 2012 ওই পিরিয়ডটাতে। ওকে। অ্যান্ড এইটাই আর কি যেটা বলা হয় যে ফেমড ওয়ালমার্ট এফেক্ট। ওয়ালমার্ট এফেক্টটা কি? ওয়ালমার্ট এফেক্টটা হচ্ছে যে বাংলাদেশ যা এক্সপোর্ট করে, যে গার্মেন্টস প্রোডাক্টগুলি এক্সপোর্ট এক্সপোর্ট করে, এগুলি সাধারণত ভেরি লো কস্ট বাজেট আউটলেটে বিক্রি হয়, সাচ এজ ওয়ালমার্ট। তো আপনারা যারা নর্থ আমেরিকা থেকে দেখছেন তারা জানবেন যে ওয়ালমার্ট ইজ এ বিগ ম্যাসিভ রিটেল চেইন স্টোর, যেখান থেকে বেসিক্যালি আপনার খুব মানে সস্তায় কাপড় চোপড় বা যে কোনো কিছু, ওয়ালমার্ট, ইউ ক্যান বাই এনিথিং ইন এ ওয়ালমার্ট। ওখানে যা বিক্রি হয় সেগুলি খুবই বাজেট, খুবই সস্তা জিনিস বিক্রি হয়, এবং বাংলাদেশের বেশিরভাগ গার্মেন্টস ওই সেগমেন্টটাতেই টার্গেট করে করা হয়। সো মন্দার সময়, রিসেশনের সময় যেটা হয় আর কি, যে যারা সাধারণত ইভেন বেটার আউটলেট থেকে জিনিসপত্র কেনে, তারাও ওয়ালমার্ট থেকে হয়তো আপনার আহ, কাপড় চোপড় কিনবে, বিকজ মানি ইজ টাইট। সো দিস ইজ দ্য ওয়ালমার্ট এফেক্ট। ওয়ালমার্ট এফেক্টের জন্য 2007-এ বা 2008-2009-10-এ ওই সময়টাতে আমাদের গার্মেন্টস অ্যাকচুয়ালি পজিটিভলি এফেক্টেড হয়েছিল, মানে উই গেইন মার্কেট শেয়ার। সো এইবারও কি ওয়ালমার্ট এফেক্ট হোল্ড করবে কিনা, দ্যাটস আ কোয়েশ্চেন মার্ক। ওইবার করছিল, ডাজন্ট মিন যে এইবার করবে। করতে পারে, নাও করতে পারে। এখানে একটা জিনিস টু ইম্পর্টেন্ট টু কিপ ইন মাইন্ড, যে আমাদের কম্পিটিশন যারা আছে, দে আর অলসো ফেসিং স্টিপ ট্যারিফস। ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া। ইনফ্যাক্ট আপনি যদি ট্রাম্পের অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্টটা দেখেন, হি কেপ্ট গোয়িং, বিউটিফুল ক্যাম্বোডিয়া গেটিং ট্যারিফ, বিউটিফুল ভিয়েতনাম। হি ডিডন্ট সে বিউটিফুল বাংলাদেশ, হি জাস্ট সেড বাংলাদেশ। বাট আমরা সবাই ট্যারিফ খাচ্ছি। ওকে। সো there is that bit. There is some talks যে পাকিস্তান এবং ইন্ডিয়াতে ট্যারিফ আমাদের থেকে কম, তো ওইখানে এক্সপোর্ট শিফট করতে পারে। এই রিসেশনারি এনভায়রনমেন্টে আই উড নট ওয়ারি সো মাচ অ্যাবাউট দ্যাট। তার কারণটা হচ্ছে যেটা আমি প্রথমে বললাম, অল অফ দোজ আনসার্টেনটি, যতক্ষণ ওই আনসার্টেনটি ক্লিয়ার না হচ্ছে, আপনি যতক্ষণ পর্যন্ত 100% শিওর যে ট্যারিফ রুলসগুলি এই এক্স্যাক্টলি এরকমই থাকবে এবং সেগুলি এইভাবেই এনফোর্স করা হবে, ততক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশ থেকে সাপ্লাই চেইন শিফট করে পাকিস্তানে নিয়ে যাবেন বা ইন্ডিয়ায় নিয়ে যাবেন ইজ নট ভেরি লাইকলি। হ্যাঁ, বিকজ শিফটিং দিস প্রোডাকশন ইজ ভেরি কস্টলি। ওকে। আপনাকে পাকিস্তানে একটা নতুন ফ্যাক্টরি বার করতে হবে, আইদার মানে একটা নতুন বায়ার কিনতে হবে, মানে নেগোশিয়েট করতে হবে, অথবা ওই নতুন বায়ার বা মানে সেলার নেগোশিয়েট করতে হবে। ইউ আর এ বায়ার, আপনার বাংলাদেশে আমার সাথে ভালো রিলেশনশিপ আছে অলরেডি। এইটা বাদ দিয়ে আপনি পাকিস্তানে যাবেন, পাকিস্তানে গিয়ে কারোর সাথে আপনি নেগোশিয়েট করে ওই ওই এস্টাবলিশ করবেন, লিঙ্ক এস্টাবলিশ করবেন। ওই প্রডিউসার তারপর তার ফ্যাক্টরি এনলার্জ করবে টু ক্যাপচার অল অফ দিস থিংস। দিজ আর নট সো ইজি, দিজ আর নট সো ইনস্ট্যান্টেনিয়াস, এবং এই রিসেশনারি এনভায়রনমেন্টে সেটা হওয়ার চান্স খুব কম। সো আই উড নট ওয়ারি অ্যাবাউট ওই 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 জিনিসটা। আম, আরেকটা জিনিস গতবার যেটা হয়েছিল সেটা হচ্ছে আপনার আমাদের এক্সপোর্ট মার্কেট ইন জাপান বুমড ডিউরিং দ্যাট রিসেশন। সো আই ডিডন্ট অ্যাকচুয়ালি নো অ্যাবাউট দিস। এটা হচ্ছে রাইট হ্যান্ড চার্ট, যে এক্সপোর্ট বাই কান্ট্রি, এগেইন ইন্ডেক্সড টু 2007। আপনি দেখেন যে মানে কিরকম ম্যাসিভ ইনক্রিজ হয়েছিল সেই সময়টাতে। সো আই ডিডন্ট নো অ্যাবাউট দিস, সো আই অ্যাকচুয়ালি লুকড আপ যে হোয়াট হ্যাপেন্ড অ্যান্ড সো অন। সো ইট সিমস যে ওই যেহেতু ট্র্যাডিশনাল মার্কেটগুলিতে রিসেশনারি প্রেশার ছিল ওয়ালমার্ট এফেক্টের পরেও, দে ফাউন্ড নিউ মার্কেট। সো যখন আহ, ইয়ে আর কি, যে ওই ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনের কথা বলা হয় যে রিসেশন ইজ অলসো অ্যান অপরচুনিটি। সো লাস্ট টাইম ইট অ্যাকচুয়ালি ওয়াজ অ্যান অপরচুনিটি অ্যান্ড উই ইউটিলাইজড ইট প্রিটি ওয়েল। এগেইন দ্যাট ডাজন্ট মিন যে এইবারও তা হবে, এবার নাও হইতে পারে, বিকজ এইবার আনসার্টেনটিটা অন্যরকম এবং অনেক বেশি, রাইট? কিন্তু ডুম অ্যান্ড গ্লোম বা প্যানিক না হলেও হয়তো ইয়ে, বিকজ গতবার আমরা ন্যাভিগেট করতে পেরেছিলাম। সো দ্যাটস দ্য এক্সপোর্ট চ্যানেল। রেমিটেন্স ইজ দি আদার বিগ ফ্যাক্টর। লতিফ রহমান, হ্যাঁ। একটু আমরা যদি আম, বাকি যারা আছে আমি একটু তাদের কাছে কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই বিফোর উই মুভ অন টু রেমিটেন্স।
শিওর। আপনার আমরা যে ওয়ালমার্ট এফেক্টটা এখানে দেখছি, যে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে আপনার 2007-এর গ্লোবাল রিসেশনের সময় বাংলাদেশ ডিড নট গেট এফেক্টেড। সো এটা টিপিক্যালি আমরা এটা দেখেছি যে বাংলাদেশ মানে এই ধরনের গ্লোবাল ইভেন্টে সামহাও ইনসুলেটেড থাকে। ইভেন ডিউরিং কোভিড টাইমস উই ওয়ার ইনসুলেটেড। And one of the reasons that I believe is because আমরা খুব একটা আপনার complex economy না in terms of dependency on গ্লোবাল এক্সপোর্ট। তো আমাদের ইনফর্মালিটিও প্রচুর হাই। সো অল অফ দ্যাট পুট টুগেদার আমাদের এই ধরনের কমপ্লেক্সিটি নেভিগেট করার একটা সুযোগ থাকে। কিন্তু উই আর লুকিং এট আ সিনারিও যেখানে আমাদের একটা ইন্ডাস্ট্রি আরএমজি, যেটার অলমোস্ট 25% প্রবাবলি আপনার ইজ রিলায়েন্ট অন ইউএস, উইচ হ্যাজ provided this huge tariff burden on all across the world. সো এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি তাহলে আপনার এই ধরনের ট্রান্সমিশন যেটা রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি, যে ইফ নট ইউএস, অন্য মার্কেটরা কি সেটাকে আপনার ক্যাপচার করবে কিনা, এবং সেই ক্ষেত্রে তাদের কাছে আমাদের অফারটা কি হবে? শুড বি জাস্ট অফার ট্যারিফ, নন ট্যারিফ আপনার ব্যারিয়ার্স টু ইউএস, অথবা রিডিউস দ্য ব্যারিয়ার্স টু বোথ ইউএস অ্যান্ড আদার কান্ট্রিজ? নেগোসিয়েশন টেবিলে গিয়ে কি আমি শুধুমাত্র ইউএস ডিপেন্ডেন্সি থাকবো, না আমি ওপেন টু আদার মার্কেটস? I'm open to other regions. Shouldn't that be a policy? এই প্রশ্নটা আমি একটু করতে চাই আপনার আসিফ খানকে। আসিফ, জি। should we not অ্যাকচুয়ালি be open to other markets? আমরা কি হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র হ্যাঁ ইউএস ডিপেন্ডেন্ট একটা ট্যারিফ পলিসি ক্রিয়েট করবো, না we should be open to business for other markets? এটা অ্যাকচুয়ালি খুব কমপ্লেক্স কোয়েশ্চেন। হ্যাঁ, আপনি একসাথে একটা দেশের জন্য আপনি যখন কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টে ডিউটি কমাবেন, অন্যান্য দেশের জন্য কমাবেন না, তখন স্বাভাবিকভাবেই সেই দেশটাও আপনার সাথে সিমিলার ট্রিটমেন্ট করতে পারে। ওই দেশগুলো যে আমার থেকে প্রোডাক্ট নিচ্ছে না তা তো না। ইউএসএ আমি গার্মেন্টস এক্সপোর্ট করছি 20%-এর একটু বেশি, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে তো প্রায় আবার 80% আমি করছি। সেটা একটা একটা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ। এবং যেটা একটা বিষয় চলে আসে যে আপনার কান্ট্রি স্পেসিফিক এটা করতে গেলে এটা ট্র্যাক রাখাও খুব ডিফিকাল্ট। হ্যাভিং সেড দ্যাট, যে অ্যাপ্রোচটা হয়তো কাজে লাগতে পারে ওটা হচ্ছে গিয়ে, দেখেন আমি সব দেশের সাথে সব প্রোডাক্ট নিয়ে কাজ করি না। যেসব প্রোডাক্ট নিয়ে আমি ইউএস এর সাথে কাজ করছি সেটার লিস্ট ধরে একটু অ্যাসেসমেন্ট করার বিষয় আছে যে এই এই ক্ষেত্রে আমরা কিছুটা রিল্যাক্সেশন করতে পারি। But I want to bring up another point which is kind of related, and আজকের পেপারে পত্রপত্রিকায় এগুলো নিয়ে বেশ খানিকটা লেখালেখি হচ্ছে, যেখানে সরকারের তরফ থেকে বলছে যে ইউএস থেকে আমরা যে প্রোডাক্ট আনছি সেটার ওয়েটেড অ্যাভারেজ ট্যারিফ হচ্ছে 6%। এখন আর বাংলাদেশ ইউএস কে যখন এক্সপোর্ট করছে সেটার ওয়েটেড অ্যাভারেজ ট্যারিফ হচ্ছে 11% অর সামথিং, এই জাতীয় একটা কথা আমরা দেখছি। যার যেখান থেকে অঙ্কটা আসতেছে, যদি আপনার এই ট্যারিফ অফ 37 যদি অ্যাডিটিভ হয়, উই আর ইন সামওয়্যার ইন দ্য মিড 40s অর মানে হাই 40s রেঞ্জে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে আপনার ওই 6%টাকে কাট করার সুযোগ আসলে কতটুকু? আর এই 6% হচ্ছে যে ট্রেড ওয়েটেড, মানে যে প্রোডাক্টগুলো আমরা আনছি সেটার উপরে। সেই প্রোডাক্টের বাইরে হয়তো ইউ ক্যান পয়েন্ট টু স্টাফ লাইক কার্স অ্যান্ড হোয়াট নট, যেগুলোর হচ্ছে ডিউটি অনেক হাই। বাট সেটার ডিউটি চেঞ্জ করলেই বা কি, বা না করলেই বা কি, সেটা একটা প্রশ্ন চলে আসে আর কি, যেটাতে আমি ইউএস থেকে নট নেসেসারিলি আমি আসলে ইম্পোর্ট করি না। সো ওই জন্য আমার কাছে মনে হয় কি যে এখানে অলদো দের ইজ আ নেসেসিটি টু সর্ট অফ আর্জেন্টলি ডিসকাস উইথ ইউএস, and that discussion revolves around actually initially understanding সে আসলে চায়টা কি। মানে আমরা ও ট্রাম্পের যে ফর্মুলা দেখে আমরা বুঝছি যে ট্রেড ডেফিসিট কমাতে চায়, বাট প্র্যাকটিক্যালিটি অফ রিডিউসিং ট্রেড ডেফিসিট ইট গোজ আগেন্স্ট ডেভিড রিকার্ডোস থিওরি অ্যান্ড ইট গোজ আগেন্স্ট লাইক বেসিক ইকোনমিক্স, রাইট? সো ওনারা বাংলাদেশের জন্য যেই ডকুমেন্টেশনটা প্রিপেয়ার করেছিলেন, কান্ট্রি স্পেসিফিক তারা যে ডকুমেন্টেশনগুলো প্রিপেয়ার করেছেন, তারা অনেক ধরনের নন ট্যারিফ ব্যারিয়ারের কথাও বলেছেন যে এই ব্যারিয়ারগুলো বাংলাদেশ রেখেছে। এবং আজকের পত্রপত্রিকা এটাও পড়ছিলাম যে সরকার ইউএস কটনের উপরে যেরকম 2বার ফিউমিগেশন ছিল সেটাকে এখন অলরেডি কাট করে কমানো হয়েছে। সো বাংলাদেশের জন্য আসলে প্রাইমারিলি বোঝা দরকার যে ইউএস কি চায়, আর আমরা আহ, কোন জিনিসটা তাকে দিয়ে অতিরিক্ত ক্ষতি হবে না। আর এটা ট্রু যে যেহেতু একটা সিরিয়াস এক্সারসাইজ এখন রান করা হচ্ছে, বাংলাদেশের সামগ্রিক যে ট্রেড পলিসি
হ্যাঁ, এটাকে একটা রিভিজিট করার সুযোগ চলে আসছে, যে আমরা একটু প্রপারলি বুঝি যে আমার শুধু ইউএস না, অন্যান্য দেশের সাথেও আমাদের রুলস অ্যান্ড কন্ট্রাক্টস গুলো কি আছে, কোথায় আমরা কিছু কমাতে পারি, কোথায় আমরা নেগোশিয়েট করতে পারি, আরেকটু বেটার রিলেশনশিপ স্থাপনা করতে পারি, সেটা আসলে রিভিজিট করার ডেফিনেট সুযোগ আছে। Steve, it's a very good point. So it can be an opportunity to revisit our tariff policies with the whole globe, all the countries, and figure out what needs to be done. But আপনার বক্তব্যে একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ আসছে, সেটা হচ্ছে যে আমাদের যদি 6% ওয়েটেড অ্যাভারেজ ট্যারিফ থাকে ইউএস ইম্পোর্টের উপরে, তাহলে বেসিক্যালি আমি আর কত কমাবো? আমি যদি 0%ও বলি, আমার মানে বেসিক্যালি হোয়াট ডাজ ইট মিন? বাট হোয়াট ইট অলসো মিনস, ইউ আর সেইং যে we need to understand what they exactly want, এবং নেগোসিয়েশন টেবিলে মেবি we also need to lay down the fact যে আমি তো তোমাকে ট্যাক্সিং বেশি করছি না। এটাও একটা পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট যেটা আমাকে অনেকেই বলেছে, সেটা হচ্ছে যে ইউএস সার্ভিস ইম্পোর্ট করে আমরা কিন্তু প্রচুর টাকা ইউএসএ কে পাঠাচ্ছি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অল সোর্স অফ অ্যাডভার্টাইজমেন্টস, পেমেন্ট, যা যা ইউজ করছি টেকনোলজি, সব জায়গায় আমরা প্রচুর টাকা পাঠাচ্ছি, এবং সেই সার্ভিস অ্যাকাউন্টিং কিন্তু এখানে নাই, অ্যাজ ফার অ্যাজ আই আন্ডারস্টুড ইট। তো সেটাও ডিসকাশনে বলা যেতে পারে তাকে। হ্যাঁ, যে এবং সেখানে ওইখানে নেগোসিয়েশনটা আসে, তাহলে আমি এখানে ট্যাক্সিং করব, তাহলে আমি এটাকে রেস্ট্রিক্ট করব। তো এই ধরনের ডিসকাশন গুলো আসছে। আবার আরেকটা বিষয় যেটা আপনার বক্তব্যে আসছে, যেটা নিয়ে আমি শফিক ভাইয়ের কাছে যেতে চাই, শফিক রহমান আপনার কাছে, সেটা হচ্ছে যে আসিফ যেটা বলছে, সেটা হচ্ছে যে ইউএস কি চায়, সেই মেন্টালিটিটা, এবং এটা আমাদেরকে বোঝা। এবং আমি ওর কথায় যেটা এটাও বুঝতে পারছি, সেটা হচ্ছে যে আমাদেরকে আসলে নর্থ আমেরিকান পার্সপেক্টিভ এবং ইউএস পার্সপেক্টিভ, ঠিক এই মুহূর্তে ইউএসএ কি চাচ্ছে সেটা একটু বোঝা উচিত। আমি একটা দীর্ঘ 25 মিনিটের আপনার ব্লগ বা বা ইকোনমিস্ট, এটা পড়ে যেটা বুঝেছি, সেটা হচ্ছে ইউএসএ ওয়ার্ল্ডের ম্যানুফ্যাকচারিং হাব হতে চায়, এবং এটার পক্ষে একটা যুক্তি দাঁড় করানো হয়েছে। সেটা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং একটা ইনসাইট, সেটা হচ্ছে যে ভান্স নাকি বলছিলেন সে কিছুদিন আগে একটা মিটিং এ, যে চায়না আপনার ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার কারণে ওরা নাকি আপনার একটা শিপ বিল্ডিং ইউনিট থেকে যে পরিমাণ শিপস আপনার রিলিজ করেছে একটা বছরে, ইউএসএ আপনার নাকি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে অল টুগেদার অ্যাগ্রিগেট লেভেলও এতগুলা প্রডিউস করেনি, ম্যানুফ্যাকচার করেনি। তো তাদের ফিয়ার হচ্ছে যে ইন আ ওয়ার্ল্ড ওয়ার সিচুয়েশন অর ইন ওয়ার সিচুয়েশন ইউএসএ ইজ নট কেপেবল টু, লেটস সে, রিটালিয়েট, ওর ওই ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি নাই। So USA actually has depleted its capacity. So by building back the manufacturing facilities within USA, তারা এটাকে আপনার রিগেইন করতে চায়। কিন্তু ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস এস্টাবলিশ করা তো রাতারাতি গেম না, ইট টেকস ইয়ার্স এন্ড ডিকেডস। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, ইউএস ইন্টেন্টটা কি এখানে? না, এখানে ইউএসএ ইন্টেন্ট যেটা বললে যে ম্যানুফ্যাকচারিং হাব হতে চায়, কারণ তাদের ইউএস এর মধ্যে একটা সিম্পল ধারণা তাদের মধ্যে হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং জবস, মানে ট্রাম্পের যে ভোটিং বেস, তারা একসময় যে মিড ওয়েস্ট কান্ট্রি গুলো বা অন্যান্য রেড স্টেট গুলো, এগুলো ম্যানুফ্যাকচারিং স্টেট ছিল, সেখান থেকে ম্যাসিভ জব লস হয়েছে। এ কারণে এটা হয়েছে। সুতরাং দিস ইজ এ পিওরলি পলিটিক্যাল মুভ। কিন্তু যেটা বলা হলো, ম্যানুফ্যাকচারিং জবস কে রিসেটল করা খুবই টাফ একটা ব্যাপার। কোন একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করতে তার আরওআই, পে ব্যাক পিরিয়ড এবং অন্যান্য ইনভেস্টমেন্টের জন্য 5-6 বছর আরো অনেক সময় লাগে, এবং দে ওয়ান্ট সার্টেনিটি। কারণ একটা এত বড় একটা প্ল্যান, এক একটা প্ল্যান করতে তো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়। এটা তো আর এমনি করবে না। এই ট্যারিফ রেজিম কি থাকবে নাকি সামনে, তো মানে এই মিড টার্মের পরে ডেমোক্র্যাট যারা যদি ম্যাসিভলি জিতে, তারা এসে হয়তো এমন কংগ্রেসের মধ্যে রুলই করে ফেলবে যে, কারণ সে অনেক আগে থেকে, মানে আমেরিকান প্রেসিডেন্ট, সেটা 1930s এর আগে আগে একসময় কিন্তু কংগ্রেসের হাতেই কিন্তু ট্যারিফ মানে জারি করার ক্ষমতা ছিল। পরে সেটা প্রেসিডেন্টকে দেওয়া হয়, কারণ এটা খুব বেশি ক্যাপচার্ড বাই ডিফারেন্ট ইন্টারেস্ট ছিল। মানে কংগ্রেসের মধ্যে আমরা জানি কংগ্রেস তো আরো বেশি মানুষের প্রতিনিধিত্ব করে বিভিন্ন স্টেট, বিভিন্ন জায়গায়। সুতরাং প্রত্যেকটা কংগ্রেসম্যান তার এলাকার প্রোডাক্ট, তার এলাকার ইয়ে নিয়ে করতো। এই জন্য অনেক ক্যাওস বেঁধে যেত। এবং এ কারণে এবং বলা হতো যে কংগ্রেস যেহেতু একটু সীমাবদ্ধ ভিউ, কংগ্রেসের এরকম গ্লোবাল ভিউ নেই, সুতরাং তারা এটা করতে কাদের হাতে দেওয়া উচিত না, প্রেসিডেন্টের হাতে দেওয়া উচিত। এটা ট্রান্সফার করে প্রেসিডেন্টের হাতে দিয়েছিল। সুতরাং আশা করা হয়েছিল যে রোজভেল্ট বা অন্যান্য যারা ইয়ে ছিল, যে এই জিনিসটার পরে প্রেসিডেন্টের একটা ব্রডার ওয়ার্ল্ড পার্সপেক্টিভ থাকবে। কিন্তু আমরা তো দেখছি ট্রাম্প ঠিক তার উল্টা, যে এখন তার ইয়ে হলো। সুতরাং যদি ডেমোক্রেটরা যদি ম্যাসিভলি ইলেকশনে জিতে, তারা হয়তো এটা কেড়ে নেওয়ার চেষ্টা করবে, তখন কি হবে? সুতরাং মানে দের ইজ টোটাল আনসার্টেনিটি অ্যাবাউট দ্যাট। এবং ম্যানুফ্যাকচারিং জবস ফেরানো এটা অলমোস্ট একটা ইম্পসিবল টাস্ক। মানে যেমন 19th সেঞ্চুরি, 20th সেঞ্চুরিতে একসময়
মানে ওয়ার্ল্ড কোন কোন কান্ট্রি কত অ্যাডভান্স এটার একটা মেজার ছিল স্টিল প্রোডাকশন। জাস্ট সিম্পল স্টিল প্রোডাকশন, যে ওই পুরোনো যে পলিটিক্যাল ইকোনমি বইগুলো ফেমাস দেখলো যে স্টিল প্রোডাকশনকে ধরা হতো। তো অবশ্যই ইউএসএ একসময় লিডিং স্টিল প্রডিউসার ছিল, জার্মানি ছিল, অন্যান্য কান্ট্রিগুলো ছিল। তারপরে এখন যদি স্টিল প্রোডাকশনে দেখা যায় ইউএস ইজ নট ইভেন এ টপ 10, মানে ইউএসএ তে কোনো স্টিল মিলই নেই। তার মানে কি এখন মানে স্টিল যেহেতু ইউএসএ কোনো কান্ট্রি স্টিল মিল নেই, তার মানে কি ইউএসএ কি একটা আন্ডার ডেভেলপ কান্ট্রি হয়ে গেছে? বিকজ স্টিল ইজ নো লঙ্গার লাইক আ ইন্ডিকেটর অফ আ ডেভেলপমেন্ট। এটা এটা প্রতীক বলছি ভাই, এখন। আমি একটু হোল্ড করছি এখানে, কারণ খুব ইন্টারেস্টিং পয়েন্ট। ইউএসএ তে যদি স্টিল মিল না থাকে, হ্যাঁ। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যদি তার এখন স্টিল লাগে, আই এম আ ভেরি বিগ ফ্যান অফ কার্নেগি, এবং ওর স্টিল কিভাবে ইউএসএ কে চেঞ্জ করছে এটা আমি খুব ডিপলি ফলো করেছিলাম। সো এখন বাট পয়েন্ট ইজ যে যে যদি আপনার স্টিল না থাকে, এখন ইউএসএ কে তাহলে স্টিল ইম্পোর্ট করতে হবে টু টু সাপোর্ট ইস ম্যানুফ্যাকচারিং। আমি জানি না কারা এখন গ্লোবালি লিড করছে ইউএসএ তে স্টিল এক্সপোর্ট। তারা যদি এখন রিসিপ্রোকাল ট্যারিফ বসায় ইউএস এর কাছে, হাউ ইজ ইউএসএ গেইনিং? আমি আমি একটা কমপ্লেক্সিটি No, বুঝতে no, পারছি না। এটা তো খুবই বললে, কিন্তু সে মানে অবশ্যই এটা তো স্টিল তো রাতারাতি স্টিল মিল করা সম্ভব না, বা এটা করবে না। এবং মানে বিশেষ করে চায়না যে শিপ বিল্ডিং এবং স্টিল এগুলোতে অনেক এগিয়ে গেছে, কারণ চায়না ক্যান প্রডিউস স্টিল শিপস এত বেশি লো কস্টে, যেটা এটা মানে এখন আর এটা ইউএস এর পক্ষে ওই পর্যায়ে যাওয়া, তার মানে মানে একটাই বলতো না যে এখন যদি ঠিক টিভির মতো একটা জিনিস, যে টিভি আমরা এখন অত্যন্ত কম কস্টে পাচ্ছি, তাই না? টিভি ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট যেটার প্রাইস দিনে দিনে কমছে। তো এখন যদি ইউএস বলে যে না আমরা এখন টিভি বানাবো, তার মানে এখন যেই টিভিটা একটা এলইডি স্ক্রিন টিভি যেটা $400 $500 পেত, এটা এদের $3000 কিনতে হবে। তা কি হবে এটা, মানে এটাকে ইজ ইট, এটা ইকোনমির অবস্থাটা কি হবে এটা চিন্তাই করা যায়। কিন্তু এর সাথে আসিফ যে পয়েন্টটা বললো যে, এবং তুমি যেটা বললা যে এখন বাংলাদেশের পার্সপেক্টিভে যে আমরা যদি ইউএস এর সাথে অন্যান্য কান্ট্রি নেগোসিয়েশন সাথে যেতে চাই, মানে ইউএস এর সাথে নেগোসিয়েট করতে হবে, অন্য কান্ট্রির সাথে নেগোসিয়েট করতে হবে। আমরা যখন ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমির গ্রাজুয়েট কোর্সগুলো করতাম, সেখানে ডাব্লিউটি এর উপরে অনেক ছিল। মানে এই যে ওয়ার্ল্ডে যখন একটা ট্রেড রেজিম হয়, মানে তারা একটা জেনারেল রুল সেট করে সব কান্ট্রির জন্য, এটাতে কিন্তু এই আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলো এগুলা অনেক অ্যাডভান্টেজ পায় একটা। মানে যদিও রুলটা সেট করে একটা ওই বড়লোক কান্ট্রিগুলোই রুল সেট করে, মানে ওই ডেভেলপ কান্ট্রিগুলা। এটার কারণটা হলো যে একটা জিনিস আমাদের করতে হয় যে ব্যুরোক্রেটিক ক্যাপাসিটি। মানে তুমি একটা চিন্তা করো, আফ্রিকার একটা কান্ট্রি, তুমি তো মানে ইউ হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স অফ দোজ কান্ট্রিজ, তাদের ব্যুরোক্রেসি তুমি দেখেছো। মানে তাদের, তোমার কি মনে হয় তাদের ব্যুরোক্রেসির এরকম মানে আরেকটা কান্ট্রির সাথে নেগোশিয়েট করার ভালো ক্যাপাসিটি আছে? স্পেশালি উইথ পাওয়ারফুল কান্ট্রি। মানে এখানে একটা তো অ্যাসিমেট্রি আছেই যে ইকোনমিক পাওয়ার, এ পাওয়ারফুল কান্ট্রি অলওয়েজ ডিক্টেটস মোর টার্মস দেন। সেই সাথে ব্যুরোক্রেটিক ক্যাপাসিটি একটা ব্যাপার আছে, যে কে কতটা যোগ্য। মানে জ্যোতি নোজ দিস ভেরি ওয়েল সিন্স ইজ লাইক তার এই ধরনের কাজ করার অনেক অভিজ্ঞতা আছে। যে এমনকি বাংলাদেশেও আমরা বলতে চাই আমাদের কাছে কি দুনিয়ার 180টা কান্ট্রি, 180টা কান্ট্রি বাদলাম, যে 50টা কান্ট্রি যাদের সাথে আমাদের ট্রেড রিলেশন আছে, তাদের প্রত্যেকের সাথে ট্রেড নেগোসিয়েশন করতে সক্ষম। ডু ইউ হ্যাভ দ্যাট কনফিডেন্স? আমরা এখন খুব কনফিডেন্সের সাথে বিভিন্ন কিছু বলছি যে আমরা এটা করব ওটা করব, এটা আমাদের অপরচুনিটি আছে, অনেক কিছু আছে। কিন্তু আমাদের ব্যুরোক্রেসি, আমাদের কমার্স মিনিস্ট্রি বা আমাদের ফরেন মিনিস্ট্রি বা অন্যান্য কিছু মিলে, ডু ইউ হ্যাভ দ্য কনফিডেন্স যে আমরা এই সকল পাওয়ারফুল কান্ট্রিগুলোর সাথে আমরা এই ট্রেড নেগোসিয়েশনে আমরা ফেভারেবল টার্মস আনতে পারবো? এটা এটা সিম্পল একটা ডাব্লিউটিও লিটারেচার এটাই বলেছে যে ওয়ান অফ দ্য ম্যাসিভ অ্যাডভান্টেজ ইট গেভ টু দ্য লাইক পোর কান্ট্রিজ, আন্ডার ডেভেলপ কান্ট্রিজ, যে যেহেতু একটা সিম্পল রেজিম এভরিওয়ার হয়েছে, তো দিস কান্ট্রিজ ডিডন্ট হ্যাভ টু নেগোশিয়েট, মানে একটা কমন রেট আছে, সুতরাং আমরা উই ক্যান ডু দ্যাট। কিন্তু এখানে একটা আর্গুমেন্টেশন আসে, যেটা আমাকে বা আমার একজন প্রিয় ফ্যাকাল্টি বলছিলেন। সো আমাদের নেগোসিয়েশন ক্যাপাসিটি নাই, কিন্তু আমাদের নেগোসিয়েশন ক্যাপাসিটিটা তো তৈরি করা দরকার, জরুরি। হ্যাঁ, এক। দুই নম্বর হচ্ছে যে ডব্লিউটিও অলসো গেভ আস দ্য চান্স টু বি আ বিট প্রোটেকশনিস্ট, এবং কাইন্ড অফ লেটস সে ডব্লিউটিওর পলিসিগুলোর আন্ডারে হাইড করে ইনএফিসিয়েন্সিস গুলোকে দূর করার জন্য এনাফ কাজ আমরা করি নাই। আই মাইসেলফ বিলিভ যে আমরা জিএসপি ফ্যাসিলিটিস এন্ড এটসেট্রা এগুলো এত অ্যাবিউজ করেছি, যে আমার মানে ইন আ কম্পিটিটিভ মার্কেট আমি কিভাবে আমার আপনার সাপ্লাই চেইনকে এফিশিয়েন্ট করে, আমার প্রোডাকশন কস্টকে কন্ট্রোল করে, প্রোডাক্টিভিটিকে বাড়িয়ে আমি কিভাবে আপনার কন্ট্রোল নিব, সেই এক্সারসাইজেস আমরা করি না। এবং এখনো আমি যখন আপনার আরএমজি বায়ার্স ম্যানুফ্যাকচারার্সদের সাজেশনস গুলো আমি পড়ছিলাম, আমার কাছে মনে হয়েছে আবারও প্রোটেকশন চাচ্ছে।
So an argument can be made যে we are trying to protect ourselves too much. আমি একটু জ্যোতি ভাইয়ের নেক্সট স্লাইড এটাতে যাই, এবং সেইখানে আমি রেমিটেন্স বিষয় নিয়ে কথা বলবেন, এবং ফাহিম মাসুর আপনি আছেন, ইউ ওয়ার্ক অন রেমিটেন্স, উই নো যে উই আর ভেরি বুয়েন্ট অন রেমিটেন্স। তো সেইটা নিয়ে আমি কথা বলবো, বাট জয় ভাই প্রবলি হ্যাজ আ পয়েন্ট ইন বিটুইন। সো ইয়াস, গো হেড জয় ভাই প্লিজ। না, ওই ইউএসএ ম্যানুফ্যাকচারিং এর যে তারা প্ল্যান করছে যে ফেরত আনবে, So, এখন কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক ক্রিটিসাইজ করা হচ্ছে যে এখন চাইনাই যে স্মার্ট ম্যানুফ্যাকচারিং এ চলে গেছে, রোবোটিক্স ম্যানুফ্যাকচারিং এ চলে গেছে। তো যেখানের মাধ্যমে লাখ লাখ জব ক্রিয়েশন সেটা হয় না এখনকার ম্যানুফ্যাকচারিং এ, বিশেষ করে হাইটেক ম্যানুফ্যাকচারিং এ। তো ওইটা ইউএসএ তে হবে না, মানে ইটস টোটালি একটা ফ্ল আইডিয়া যে সে ম্যানুফ্যাকচারিং ফেরত নিয়ে যাবে এবং অনেক জব, যে জব গুলো ক্রিয়েট হবে যদি ওইভাবে কনভেনশনাল ম্যানুফ্যাকচারিং করে, তো ইনএফিশিয়েন্ট ম্যানুফ্যাকচারিং হবে। তো দ্যাট আইডিয়া ইজ ফ্লড আমি মনে করি, শুনেছি আমি অনেকগুলো প্রোগ্রাম থেকে। আই জাস্ট ওয়ান্টেড টু অ্যাড দিস। থ্যাংক ইউ জয় ভাই। জি জি, জ্যোতি রহমান। আচ্ছা, সো আমরা কথা বলছিলাম যে রিসেশনের ইম্প্যাক্ট বাংলাদেশে কিভাবে আসতে পারে। সো আমাদের জন্য তো রেমিটেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট চ্যানেল। আহ, গতবার যখন গ্লোবাল রিসেশন হয়েছিল তখন অ্যাকচুয়ালি রেমিটেন্সেস বুমড। তার কারণ হচ্ছে যে যদিও ইট ওয়াজ এ গ্লোবাল রিসেশন, কিন্তু ইন দ্য মিডল ইস্টার্ন কান্ট্রিজ দ্য রিসেশন ওয়াজ নট দ্যাট মাচ সিভিয়ার। ইনফ্যাক্ট ইন 2008 একটা ইয়ে থেকে আর কি আপনার, ইফ ইউ রিমেম্বার কারেক্টলি, তখন তখনকার সময় 2007-8-এ অয়েল প্রাইসেস ওয়েন্ট থ্রু দ্য রুফ। ইভেনচুয়ালি অয়েল প্রাইস ফল করে 2008-9-এ এসে, বাট 7-8-এ ইট বুমড। অ্যান্ড তারপরে যেহেতু চায়নাতে একটা ম্যাসিভ ফিসকাল স্টিমুলাস দেওয়া হয়, তখন তখন আর কি ওই 9-10-এর পরেও গ্লোবাল কমোডিটি প্রাইসেস ওয়ার প্রিটি স্ট্রং। মিডল ইস্টার্ন কান্ট্রিগুলি তারাও প্রচুর কনস্ট্রাকশন ফেজে ছিল তখন। সো আমাদের রেমিটেন্সেস বোথ আউটবাউন্ড লেবার এবং অ্যাকচুয়ালি আমরা রেমিটেন্স সেসব দেশ থেকে যদি পেতাম, দে ওয়ার বোথ ভেরি স্ট্রং সেই সময়টাতে। অ্যান্ড এগেইন উই এক্সপ্লোরড নিউ মার্কেটস। এখানে আমি দুইটা চার্ট দেখাচ্ছি। বাদিকের চার্টটা হচ্ছে রেমিটেন্সেস বাই রিজিয়ন। এক্সপোর্টে যেরকম চার্ট দেখলাম এক্স্যাক্টলি একই জিনিস, ইন্ডেক্স টু 2007। আর রাইট হ্যান্ডের যে চার্টটা সেটা হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার্স গোয়িং ওভারসিজ। বাদিকে আপনি যদি দেখেন, দের ইজ দিস ইস্টার্ন কান্ট্রিজ। ইস্টার্ন কান্ট্রিজ এখানে হচ্ছে জাপান, কোরিয়া, মালয়েশিয়া, এইসব দেশ। হ্যাঁ, সো ওইসব দেশ থেকে তখন একটা বেশি ম্যাসিভ রেমিটেন্স বুম হয়েছিল, বিকজ দোজ ইকোনমিজ বুমড কামিং আউট অফ গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। সো গতবার আমরা রেমিটেন্সটা খুব ভালো ইয়ে পেয়েছিলাম, মানে মার্কেট এক্সপ্যানশন হয়েছিল অ্যান্ড সো অন। এইবার কিন্তু থিংস মাইট নট বি সো গুড। ইনফ্যাক্ট আই থিঙ্ক উই নিড টু বি কশাস হিয়ার। আমরা দুইটা জিনিস ইয়ে করতে পারি, মোটামুটি রিজনেবলি কনফিডেন্সে দুইটা কথা বলতে পারি। একটা হচ্ছে যে যে কোনো মানে যদি আসলে গ্লোবাল রিসেশন হয়, প্রথম কয়েক মাস বা প্রথম কয়েক কোয়ার্টার রেমিটেন্স হয়তো কয়েক বাংলাদেশে অ্যাকচুয়াল যে টাকাটা আসবে দ্যাট কুড বি কোয়াইট স্ট্রং। কারণটা কি? কারণটা হচ্ছে যে যারা বিদেশে কাজ করছে তারা তাদের যা সেভিংস আছে সবকিছু মানে ইয়ে করে আর কি, মানে আপনার যতখানি পারেন ঘটিবাটি সব ইয়ে করে দেশে পাঠিয়ে দেবেন। ওয়াই উড ইউ ডু দ্যাট? বিকজ ইউ ডোন্ট নো যে আপনার কতদিন কাজ থাকবে, কবে আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দিবে অ্যান্ড সো অন। ওই যে আনসার্টেনটি এট দ্য বিগিনিং অফ আ রিসেশন, ইউ ডোন্ট নো হোয়াট উড হ্যাপেন টু ইউর জব, you don't know how long, what would happen to your income. So whatever you are earning now, you would want to remit back home. So এই কারণে আগামী ইউনো মানে নেক্সট ফিউ মান্থস আমরা হয়তো একটা স্ট্রং রেমিটেন্স দেখতে পারি, স্ট্রঙ্গার দেন যেটা আমরা এক্সপেক্ট করতেছিলাম। সো দিস ইজ ওয়ান সাইড অফ দ্য ইকুয়েশন। কিন্তু আদার সাইড অফ দ্য ইকুয়েশন যেটা হচ্ছে আর কি, যে আমাদের যদি রিকভারি, গ্লোবাল রিকভারি যদি প্রলংড হয়, ওইটা যদি ডিউরেবল না হয়, বিকজ অফ আনসার্টেনটি, বিকজ ফিজিক্যাল স্টিমুলাস থাকবে না, মনিটারি স্টিমুলাস থাকবে না, হ্যাঁ, এরকম যদি সিচুয়েশন হয় তাইলে পরে কিন্তু মানে আমাদের রেমিটেন্সেস ইন দ্য লঙ্গার রান মাইট বি অ্যাকচুয়ালি উইকার দ্যান দ্য বেস লাইন। সো দিস ইজ অ্যাকচুয়ালি সামথিং টু থিঙ্ক অ্যাবাউট। আমরা তো মার্চ মাসে $3.2 billion রেমিটেন্স পেয়েছি, দ্যাট ওয়াজ এ রেকর্ড অ্যান্ড দিস ইজ ভেরি গুড। অ্যান্ড রেমিটেন্সেস হ্যাড বিন বুমিং অ্যান্ড সেভিং আওয়ার ইকোনমি ফর দ্য লাস্ট 6 months। সো সেটা হয়তো আরো কয়েক মাস কন্টিনিউ করতে পারে, কিন্তু যদি গ্লোবাল রিকভারি প্রলং হয়, মানে রিসেশনটা প্রলংড হয়, রিকভারি যদি উইক হয়, আই ওয়ারি অ্যাবাউট দ্য লঙ্গার টার্ম ইম্প্যাক্ট।
কিন্তু এখানে একটা বিষয় আসে, সেটা হচ্ছে যে লেটস সে হাইপোথেটিক্যালি স্পিকিং, যেহেতু একটা গ্লোবাল রিসেশনের কথা বলছি, আমাদের মিডল ইস্টে লেটস সে আমাদের প্রচুর ওয়ার্কার স্পেস আছে। তো এখন মিডল ইস্টে আপনার ডিমান্ড ফর ওয়ার্কার্স শ্রিঙ্ক করছে, লেটস সে রিয়েল এস্টেট শ্রিঙ্ক করার কারণে, সো ওয়ার্কার্স গেটিং আনএমপ্লয়েড। বাট এখন শ্রিঙ্ক, একটা মার্কেট যখন শ্রিঙ্ক করে তারপরে তো মার্কেট অ্যাক্টিভিটি চলে। তো এখন কথা হচ্ছে সেখানে যারা কার্টেলড হবে, সেখানে কি বাংলাদেশি লেবার ফোর্সেস ফার্স্টে কার্টেলড হবে, নাকি সব কান্ট্রি, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, যারা ওয়ার্কার্স পাঠাচ্ছে, কনস্ট্রাকশন ওয়ার্কার্স, সবারই একসাথে কার্টেলড হবে? এটা ডিপেন্ড করে অলসো দ্য টাইপ অফ ওয়ার্কার্স মিক্স যেটা আমরা পাঠাচ্ছি এবং কোথায় কোথায়। আমি সেই জায়গায় আসি একটু ফাহিম ভাইয়ের কাছে, যে হাউ ডু ইউ অ্যাসেস দিস সিচুয়েশন? কারণ জেনারেলি স্পিকিং আমরা যেটা দেখেছি যে এর আগেও গ্লোবাল এই ধরনের ক্রাইসিস গুলোতে বাংলাদেশ had a peculiar result that doesn't go with along the line of what we are discussing. আপনি কি Um, বলেন? Rubat, can I suggest let actually we hear out Jyoti's full presentation, ঠিক আছে, then I ভাই, can probably. আচ্ছা ঠিক আছে, যদি ভাই শেষ করেন তাহলে, জি। আচ্ছা, ওকে। সো রেমিটেন্স ছিল গতবার। ওয়ান অফ দ্য ফ্যাক্টরস দ্যাট লাইক সর্ট অফ হেল্প রেমিটেন্স বাট হার্ট আস ইন আদার ওয়েজ, সেটা ছিল হচ্ছে গতবার প্রাইস বিহেভিয়ারটা ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং। প্রাইস বিহেভিয়ারটা কি? প্রাইস বিহেভিয়ারটা হচ্ছে আপনার কমোডিটি প্রাইসেস 2008-এ, 2007-8-এ যদিও অলরেডি আমেরিকাতে রিসেশন শুরু হয়ে গেছে, কিন্তু it took a while before commodity prices fell. In fact, in 2007-8, rice prices, food prices, oil prices were record high তখন। তো সেই জন্য আমাদের ইনফ্লেশন ইম্প্যাক্টটাও অ্যাকর্ডিংলি সেরকমই ছিল। 2008-এ অ্যাকচুয়ালি উই হ্যাড ইনফ্লেশন গোয়িং আপ টু 10%। ওকে, তখন চালের দাম বেড়ে 35 টাকা হয়ে গেছিল। অ্যান্ড তখন দ্যাট ওয়াজ দ্য থিং দ্যাট ডুমড দি 111 গভর্নমেন্ট। 35 টাকা চালের দাম এক সময়, মানে ইট ওয়াজ আনথিঙ্কেবল। ওকে। এটা কোন মাসে জ্যোতি, ক্যান ইউ রিকল? কোন So ইয়ারে? rice prices actually started rising in throughout 2007. আপনি যদি রাইট হ্যান্ড চার্টটা দেখেন, ইউ ক্যান সি দ্যাট রেকর্ড গিয়ে যেটা হয়েছিল 35, দ্যাট ওয়াজ আই থিঙ্ক 2008-এর শুরুতে। ওকে। হ্যাঁ, বাট ইট ওয়াজ গোয়িং আপ। এই রাইট হ্যান্ড চার্টটাতে আপনি ইউ ক্যান সি যে এরকম যে মানে ওই পুরো সময়টা ইট ওয়াজ গোয়িং আপ। অ্যান্ড ইন্টারেস্টিংলি যখন আপনার রিসেশনের পরে আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা ফার্স্ট 6 মান্থস ওয়াজ ভেরি গুড, বিকজ তখন রাইস প্রাইসেস ফেল 2009-এ, গ্লোবাল প্রাইসেস ফেল তখন আর কি। সো দিস ইজ দ্য ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন গতবার। Again, this time is probably going to be somewhat different because on the one hand, globally, inflation shock is supposed to be, মানে জিনিসের দাম বাড়ার কথা ট্যারিফের জন্য। ওকে, বাট অন দি আদার হ্যান্ড, অয়েল প্রাইসেস অ্যান্ড ফুড প্রাইসেস সেটা কতখানি বাড়বে is question mark, right? Now, America is also actually a big agricultural country. অ্যান্ড ওরা আসলে যা এক্সপোর্ট করে তার অনেক কিছু, খালি আমাদের বাংলাদেশে না, বাংলাদেশে তো আমরা আমেরিকা থেকে তুলা কিনি, বাট উই ক্যান অলসো বাই গম, রাইট? And soybean, I guess. And yeah, so but many other countries can do the same thing too, right? And then আমরা যদি সবাই আমেরিকান গম কেনা শুরু করি and আমেরিকান গমের দাম বাড়ে, that's going to have a flow on effect on other countries gum, and all these kind of things. So again, it's not so clear cut যে এরকম যে গ্লোবাল কমোডিটি প্রাইসেস কোন দিকে যাবে। ইন দ্য লাস্ট উইক, মানে এই ট্যারিফ অ্যানাউন্স হওয়ার পরে কমোডিটি প্রাইসেস অ্যাকচুয়ালি ফেল। দিস ইজ এন ইম্পর্টেন্ট থিং, যে ইনিশিয়াল ইম্প্যাক্টটা হচ্ছে কমোডিটি প্রাইসেস ফেল অ্যাক্রস মেনি কমোডিটিস। সো কটন প্রাইসেস অ্যাকচুয়ালি ফেল। তার একটা কারণ হচ্ছে যে চায়না হ্যাজ announced that they will have retaliatory tariff. So market is probably expecting যে ওকে ফাইন, বাংলাদেশ থেকে বেশি আমেরিকান তুলা কেনা হবে, ভিয়েতনাম থেকে কেনা হবে, বাট দিস আর ডোয়ার্ফড বাই দ্য চাইনিজ কটন ডিমান্ড, রাইট? চাইনিজ কটন ডিমান্ড ইজ মেনি টাইমস হায়ার দ্যান বাংলাদেশি কটন ডিমান্ড। সো তাই যদি হয় তাহলে পরে গ্লোবাল কটন প্রাইসেস মাইট অ্যাকচুয়ালি ফল। সো উই ডোন্ট নো অ্যাট দ্য মোমেন্ট। গতবার ইনফ্লেশন এফেক্ট ওয়েন্ট এগেইনস্ট আস, বাট এইবার sort of it might মানে if we are a bit lucky, it might actually help us. So the multilateral issue is basically coming into effect. Multilateral issue is coming into effect. I think Shofik has a question. I'll take the question now, but maybe I'll answer
হ্যাঁ, যদি গো একটু হ্যাড, participate প্রফেসর, নো, গো হ্যাড। সরি, এটা কোয়েশ্চেন না, এটা জাস্ট একটা কমেন্ট যে ইন্টারন্যাশনাল মার্কেটেও যেরকম মানে বিগ প্লেয়ারদের মতো দেয়ার আর প্রাইস টেকার্স এন্ড দেয়ার প্রাইস গিভার্স। মানে যারা ছোট ইকোনমি তারা অনেক সময় কিন্তু প্রাইস টেকার, মানে আমরা যা প্রাইস মার্কেটে অফার হচ্ছে উই হ্যাভ টু টেক দ্যাট প্রাইস। বাট মানে বিগ কান্ট্রি লাইক চায়না, তারা কিন্তু ওই কমোডিটির ক্ষেত্রে, মিনারেলস এর ক্ষেত্রে, অনেক কিছুর ক্ষেত্রে দেয়ার প্রাইস গিভার্স। মানে তাদের ডিমান্ড, তাদের এটা, দ্যাট শেপ দ্য ওয়ার্ল্ড ইকোনমি, তাদের পুরো ইয়ে করে। সুতরাং এই আমরা শুধু আমেরিকার দিকে থাকালে হবে না, মানে চায়না কি রেসপন্স করবে, দ্যাট উইল লাইক, এটা একটা এই ইকুয়েশনটাকে আরো কমপ্লেক্স করে ফেলছে, বিকজ চায়না ইজ ইন লট অফ দিস মার্কেটস ইজ এ প্রাইস গিভার। চায়না সেটস দ্য প্রাইস বিকজ অফ দিস ডিমান্ড। তো দ্য প্রাইস exactly. প্রাইস টেকার এন্ড প্রাইস সেটার ডিবেট অ্যাকচুয়ালি আপনার সিঙ্গাপুরের চিফও যেটা বলছিলেন যে এই জিনিসটা যে উই নিড টু থিঙ্ক অফ আ নিউ গ্লোবাল অর্ডার। সো এখানে কিন্তু অনেক ধরনের শিফটস হবে এখন, যে আপনার আমেরিকার উপর রিলায়েন্সেস উড বি ডেফিনেটলি কোয়েশ্চেন, এবং নিউ প্রাইস সেটার্স উড বি ক্রিয়েটেড, নিউ প্রাইস টেকার্স উড বি ক্রিয়েটেড, এবং সেই জায়গায় ওয়্যার উইল বাংলাদেশ স্ট্যান্ড, দ্যাট উড বি আ বিগ কোয়েশ্চেন। জি, জ্যোতি ভাই। So this is my last slide. So yeah, Arki, what does all of these things mean for Bangladesh? A few things I would say. প্রথমটা হচ্ছে যে এরকম যে I don't think we need to panic. Okay? Because in the near term, I think remittances are going to hold up. Okay? অ্যান্ড এক্সপোর্ট আমাদের দেশ থেকে এক্সপোর্ট হারায় পাকিস্তানে চলে যাবে, ইন্ডিয়াতে চলে যাবে। দিজ আর নট সো সিম্পল। এই কারেন্ট এনভায়রনমেন্টে, অ্যাজ আই এক্সপ্লেইনড, যে কোনো গার্মেন্টস বায়ারই নট গোয়েন টু গো অ্যান্ড লুক ফর যেরকম যে আমি বাংলাদেশে আমার এস্টাবলিশ রিলেশনশিপ বন্ধ করে পাকিস্তানে গিয়ে বা ইন্ডিয়াতে গিয়ে বা অন্য কোনো দেশে গিয়ে নতুন মার্কেট খুলবো, নতুন ফ্যাক্টরি খুলবো। দ্যাটস প্রবলি নট গোয়েন টু হ্যাপেন ইন দ্য নিয়ার টার্ম। ওকে, সো অফকোর্স উই নিড টু মানে we need to take this very seriously, but seriously doesn't mean panic. Um, as I said, yeah, with a bit of luck, prices could actually, help us in the near term as well. However, um, exchange rate is an issue that we don't know which way things will go. Because of that uncertainty, usually যখন global recession হয় তখন US dollar strengthen হয়, because US is the safe haven currency. Okay, in times of crisis ইউএস ডলারের দাম বেড়ে যায়, অ্যান্ড দ্যাট মিনস যেরকম অন্য দেশের কারেন্সির দাম কমে, সো টাকা ইউজুয়ালি ফেসেস এ ডিপ্রিসিয়েশন প্রেশার সেরকম সময়। এইবার কিন্তু আপনার ইটস নট সো ক্লিয়ার কাট, বিকজ ইউএস ইজ দি অরিজিন অফ দ্য শক অ্যান্ড সাচ আ ম্যাসিভ পলিসি শক, রাইট? সো ইউএস ডলার যদি স্ট্রেংথেন না হয়, দ্যাট মিনস যেরকম যে টাকার উপরে কোনো ডিপ্রিসিয়েশন প্রেশারটা আসবে না as much. Again, that could give us some breathing space. তো সেরকম যদি হয় তাইলে পরে গভর্নমেন্টের জন্য, মানে আমাদের ডোমেস্টিক গভর্নমেন্টের, মানে বাংলাদেশ সরকারের জন্য পলিসি স্পেসটা বিট ইজিয়ার টু ম্যানুভার। হ্যাঁ, যে সেটা ইন্টারেস্ট রেট বা মনিটারি পলিসিও হতে পারে বা ডিরেক্ট ফিসকাল সাপোর্টও হতে পারে, রাইট? So in the near term, I don't think there is any reason to panic. In fact, with a bit of luck, things may not be actually that bad either. প্রবলেমটা হচ্ছে ইন দ্য লঙ্গার টার্ম, বিকজ আমাদের যদি রিকভারিটা উইক হয়, আমাদের যদি মানে মিডিয়াম টার্মে রেমিটেন্সটা ইম্প্যাক্টেড হয়, এবং মিডিয়াম টার্মে যদি আসলে ওই গার্মেন্টস আউটফ্লোগুলি শুরু হয়, যে এই এই অবস্থা 6-7 মাস চলার পরে, তখন কিন্তু মানুষ চিন্তা করা শুরু করবে যে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের গার্মেন্টস ইজ মোর এক্সপেন্সিভ, মেবি আই নিড টু থিঙ্ক অ্যাবাউট সেটিং আপ ফ্যাক্টরি ইন পাকিস্তান অ্যান্ড সো অন। সো ওই জিনিসগুলি আমাদের জন্য ইয়েটা, যে আমাদের নিয়ার টার্মে উই আর ওকে, উই শুডন্ট প্যানিক, বাট ইন দ্য মিডিয়াম টু লঙ্গার টার্ম উই রিয়েলি নিড টু থিঙ্ক অ্যাবাউট স্ট্রাকচারাল রিফর্ম, পলিটিক্যাল স্টেবিলিটি অ্যান্ড সো অন। সো এখানে ফাহিম আছেন, the task force did a lot of wonderful recommendations. So this is probably now is probably the time আমি বলবো যে government should actually open up the playbook and think যে okay, টাস্ক ফোর্স থেকে এই 10টা রেকমেন্ডেশন করছে, মেবি আমরা এটা সিরিয়াসলি নেই। আইল ফিনিশ অন ওয়ান ফাইনাল নোট, সেটা হচ্ছে যে ইউজুয়ালি গ্লোবাল ক্রাইসিসের সময় ডেভেলপিং কান্ট্রিগুলি প্রচুর মাল্টিল্যাটারাল সাপোর্ট পায়। IMF, ওয়ার্ল্ড ব্যাংক, গ্লোবাল পলিসিজ আর অলওয়েজ গিয়ার টুয়ার্ড সাপোর্টিং দেম। কোভিডের সময়ও আমরা দেখেছি 2007-8 গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় লট অফ কান্ট্রিজ গট ডেট রিলিফ, lot of countries got tariff reliefs and so on, or direct aid, budget support, and all of that. এইবার I don't think we should be expecting anything from anybody. Okay, IMF, World Bank, these global agencies cannot do anything without American direct support. মানে আমেরিকান পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া এই এজেন্সিগুলি কিছু করতে পারে না। They're structured that way.
মানে দিস ইজ নট এ কনস্পিরেসি থিওরি। এই অর্গানাইজেশনগুলি মানে দের ইজ এ রিজন হোয়াই ইটস কল্ড ওয়াশিংটন কনসেনসাস। দে আর ওয়াশিংটন বেসড, অ্যান্ড আন্ডার কারেন্ট ইউএস অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে ইউএস এইড ইটসেলফ বন্ধ করে দেওয়া হয়েছে, ওকে, উই শুড নট এক্সপেক্ট এনি কাইন্ড অফ কনসেশন অর সাপোর্ট। যদি কোনোখান থেকে কিছু পাওয়া যায়, যেমন কানাডা আমাদেরকে ফ্রি ট্যারিফ দিচ্ছে, দ্যাটস এ ভেরি ওয়েলকাম থিং। কোনোখান থেকে যদি কোনো কিছু পাওয়া যায়, দ্যাটস এ বোনাস। বাট উই শুড অ্যাজিউম যে উই আর নট গোইং টু গেট এনিথিং ফ্রম এনিবডি। তো ওকে, এখানে জি। I will move on to Fahim bhai to close our discussion, but আমার again my message, আমার যদি মেসেজটা আমি দেই from what I'm reading here, যে এইটা cannot be another reason for us to be inefficient. My point is simple, যে we have to become efficient, we have to take our own responsibility, এবং আমাদের নিজস্ব যে ভ্যালু চেইন সিস্টেমে যে প্রবলেমস গুলো আছে, আমাদের নিজস্ব চ্যালেঞ্জেস গুলো আছে, এগুলো আমাদেরকে ওভারকাম করতে হবে। আমাদের এক্সপোর্ট মার্কেট ডাইভার্সিফিকেশন থেকে শুরু করে, নেগোসিয়েশন ক্যাপাসিটি থেকে শুরু করে, আমাদের রেটস, এক্সচেঞ্জ রেটস এন্ড এটসেট্রা, ইন্টারেস্ট রেটস, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে প্রোটেকশনিস্ট পলিসি থেকে বের হয়ে আসা ফ্রি মার্কেট ইকোনমিতে কম্পিটিটিভ ইকোনমি হওয়ার যে চান্স আমরা পাচ্ছি, এটা আমার মনে হয় নেওয়া উচিত। এই কারণে যে দিস অ্যাকচুয়ালি ইজ এ শক ফর দ্য ওয়ার্ল্ড, সো ইট গিভস আস আ চান্স। কারণ এখন অন্যান্য দেশও তো আপনার একই ধরনের সিচুয়েশনে পড়েছে। ইট গিভস আস আ চান্স অ্যান্ড দ্যাট চান্স ক্যানট বি লস্ট। এবং সেই পয়েন্টে এই যে রিফর্ম এজেন্ডা যেহেতু প্রসঙ্গটা এসছে ফাহিম ভাই, যে you are part of the reform task force of the government, so over to you to close the session on what you Sorry, just start again. I think Joy had a comment to make. Could we cover him? জয় ভাইয়ের কমেন্টটা তো নিয়েছিলাম তখন, দিয়েছিলাম, but ওকে, ঠিক you আছে, have সরি। yeah, move on যে please. আমার একটা লাস্ট কোশ্চেন ছিল, ইফ ইউ অ্যালাউ। জি জি, go ahead. সেটা হচ্ছে যে স্টক মার্কেট যেই বিহেভ করলো এবং আজকে সানডে বন্ধ, কালকে যদি নেক্সট দুদিন সেই রকম বিহেভ করে এবং 5 ট্রিলিয়ন 6 ট্রিলিয়ন ওয়াইপ আউট হয়ে যায়, উইল ট্রাম্প ক্যারি অন উইথ দিস ট্যারিফ থিংস? কারণ তার আগে আমরা দেখেছি মেক্সিকো কানাডার উপরেই সে ট্যারিফ দিল, রিটালিয়েটরি ট্যারিফ হলো, এবার লেটেস্ট 2 তারিখে কিন্তু তাদের উপর ছিল না। সো হি ইজ সো মাচ আনপ্রেডিক্টেবল। আমার কোশ্চেন হচ্ছে, আমি আই এগ্রি উইথ ইউ যে উই শুড নট গিভ মানে নিজের রিয়াকশনস, বাট স্টক মার্কেট যদি আর দিনে এরকম ফল করে, we might see the opposite things. What do you believe? Let's have ফাহিম ভাই respond to that. আমি ক্লোজিং রিমার্কে আবার আপনার কাছে আসবো। জি ফাহিম ভাই, over to you. জি। নো, ট্রাম্পকে আসলে প্রেডিক্ট করার ক্যাপাবিলিটি মনে হয় না আমাদের কারণে আছে। সো ওইটা ট্রাম্প তো বলছে যে ট্রাম্প বলছে যে বিয়ার দ্য পেইন, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি বিফোর কাইন্ড অফ আমি হয়তো কিছুটা একটু অ্যাড অন করি জ্যোতির ওখানে। আমি ক্যান আই জাস্ট শেয়ার ওয়ান অফ দিস থিং? আসছে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একটু বড় করেন প্লিজ। আচ্ছা, বাট স্ক্রিনটা আসছে তাই না? হ্যাঁ হ্যাঁ, তা আসছে। আচ্ছা আচ্ছা, দেখি একটু। ওকে, এটা বেসিক্যালি আসলে বড় করে খুব লাভ হবে না বোধহয়, বাট আমি জাস্ট একটু দেখাতে চাচ্ছি যে এক্সপোর্ট ফিগার, মানে আরএমজি এক্সপোর্ট ফিগার ইন ফার্স্ট 8 মান্থস অফ দিস কারেন্ট ফিসকাল, দ্যাট মিনস ফিসকাল ইয়ার 2025, মানে ফেব্রুয়ারি থেকে, জুলাই থেকে ফেব্রুয়ারি। আমি যদি মুখে বলি, হয়তো পুরোটা দেখা যাচ্ছে না নাম্বারগুলো। আমাদের টোটাল যদি বলি, আমাদের ইউএসএ তে আসলে আমাদের টোটাল মানে আরএমজি এক্সপোর্ট বাস্কেটের ইউএস এর পার্টটা কি? ইউএস এর পার্ট মানে মেইনলি আরএমজির 2টা পার্ট আছে, অ্যাপারেলের 2টা পার্ট আছে, একটা হচ্ছে ওভেন আর একটা হচ্ছে নি। দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে ওভেনের ক্ষেত্রে আমাদের লোকাল ভ্যালু এডিশন ইজ ভেরি লো। মানে আমার মেইনলি কাপড় আসলে চায়না থেকে আনতে হয় বা ইন্ডিয়া থেকে আনতে হয়। তো সেটার যদি অ্যাভারেজে মানে যদিও আজ থেকে 20 বছর আগে বা 15 বছর থেকে এখন কিছুটা বেড়েছে, তারপরে ওভেনের ক্ষেত্রে অলমোস্ট 60% আর বেসিক্যালি ইভেন 60 to 70% বেসিক্যালি ইম্পোর্টেড। অতএব নেট এক্সপোর্ট কিন্তু অনেক কম। নিটের ক্ষেত্রে অলমোস্ট 90% ইজ লোকাল ভ্যালু অ্যাডিশন, যদিও এখানে আমার কটন ইম্পোর্ট করতে হয়, বাট কটন থেকে সরাসরি আমার অ্যাপারেলটা হচ্ছে তো, বাট সেই ক্ষেত্রে অলমোস্ট 90% হচ্ছে লোকাল ভ্যালু অ্যাডিশন। তো এইখানে যদি আমরা দেখি, আমার ইউএসএ তে প্রথম 8 মাসে মাসে এই বছরে ইউএসএ তে আমার টোটাল এক্সপোর্টের পার্সেন্টেজ 26% ছিল, ওভেনের ক্ষেত্রে 26% ইউএস শেয়ার ছিল। এবং মেইনলি মেইনলি ইউরোপই লার্জেস্ট 42%, এবং অন্যান্য কান্ট্রি লাইক জাপান অ্যান্ড আদার কান্ট্রিজ হচ্ছে বাকিগুলো। ইন্টারেস্টিংলি নিটের ক্ষেত্রে ইউএস মার্কেটের পার্সেন্টেজ কিন্তু অনেক কম। ইট ইজ
লেস দেন 13, ইনফ্যাক্ট 12%। এবং টোটালি যদি নিট এবং ওভেন দুইটা মিলায় যদি বলি 18%-এর কম, মানে সরি 19%-এর কম, 18.9%। আচ্ছা, তো এই ডাটাটা আমি এই জন্য বলছি যে ফার্স্ট অফ অল, আজ থেকে 10 বছর আগে কিন্তু এই নাম্বারটা এরকম ছিল না। আজ থেকে 10 বছর আগে প্রবাবলি ইট ওয়াজ অলমোস্ট 1/3 অর ইফ লাইক অলমোস্ট 40% অফ আওয়ার টোটাল আরএমজি এক্সপোর্ট বাস্কেট ওয়াজ বেসিক্যালি ইউএস। এটা কিন্তু দিনে দিনে কমে আসছে। দিনে দিনে কমে আসার তো ইউরোপের পার্সেন্টেজটা খুব বাড়েনি, কিন্তু অন্যান্য কান্ট্রি পার্টিকুলারলি জাপান, অস্ট্রেলিয়া এবং ইভেন টু সাম এক্সটেন্ট ইন্ডিয়াতেও কিন্তু যাচ্ছে। তো সেই অর্থে কিন্তু আমার ডিপেন্ডেন্সি অন ইউএস হ্যাজ গ্র্যাজুয়ালি অ্যাকচুয়ালি গন ডাউন লেস দেন 20%। তো সেই ব্যাপারটা আসলে আমাদের মাথায় রাখতে হবে। মানে আই আই অ্যাকচুয়ালি ক্যান টেক লিড ফ্রম জ্যোতিষ লাস্ট পয়েন্ট, দ্যাট আমাদের আসলে খুব কি প্যানিক হওয়ার ব্যাপার আছে কিনা। এবং আমরা যদি একটু দেখি এর সাথে ইম্পর্টেন্ট, এই জন্য আমি একটু যদি কম্পেয়ার করি, আমি একটু আগে দেখছিলাম, এটা দেখা যাচ্ছে কিনা, এই ভিয়েতনামে কিন্তু দে নিড টু প্যানিক, বিকজ ইফ ইউ সি দ্য ভিয়েতনাম, ক্যান ইউ সি দ্য মাই স্ক্রিন? ভিয়েতনামে ইফ ইউ ক্যান সি, ইউএসএ তেই শুধুমাত্র মানে তাদের প্রায় ওভার 50% ভিয়েতনামের অ্যাপারেল বা টেক্সটাইলের। ফাহিম ভাই, আপনার স্ক্রিনটা হচ্ছে বাংলাদেশেরটাই দেখাচ্ছে এখনো। তাই? আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে আবার অন করেন, তাহলে হয়তো আচ্ছা, ভিয়েতনামটা দেখতে পারবো। আচ্ছা, may come over, so থাক, let's continue, এটা চলে আসবে, হয়তো ল্যাগ আছে আচ্ছা, একটা। আচ্ছা, অনেক সময় একটু টাইম নেয় আর কি। আচ্ছা, এনিওয়ে, তো ভিয়েতনামের ক্ষেত্রে আমি দেখছি যে যেখানে ইউএসএ তে তাদের 2023-এ 11 বিলিয়ন ছিল, সেখানে ইউরোপে মাত্র 3 বিলিয়ন ছিল। মানে বাংলাদেশে কিন্তু ব্যাপারটা একেবারে কমপ্লিটলি রিভার্স। আর কারণ ভিয়েতনামে কিন্তু একটা বড় অংশ হচ্ছে জাপানে। জাপানে প্রায় 3 বিলিয়ন, মানে যতটুকু ইউরোপে যায় তার থেকে বেশি যায় আসলে জাপানে। এবং বাট ইউএসএ তে ইজ মাচ মাচ ওয়ে অ্যাবাভ দ্যান দ্যাট। তো অতএব মানে ভিয়েতনামের সেন্সিটিভিটি টু ট্রাম্প ট্যারিফ ইজ ওয়ে অ্যাবাভ দেন বাংলাদেশ। এটা আমরা আসলে এই এই কনটেক্সটে রিয়েলাইজ করা উচিত। এখন পয়েন্টটা হচ্ছে মানে অফকোর্স মানে দুইটা কান্ট্রি যদি সবচেয়ে বেশি এফেক্টেড হয়, I don't think Trump has like targeted Vietnam. Trump has basically targeted China. এখন ভিয়েতনাম যতই তার 0% কমায় দেখ না কেন, আই এম নট শিওর, কারণ তার তো ওখানে খুব বেশি মানে ট্রেড ডেফিসিট কমবে না। এবং একটা দেয়ার ইজ এ কাইন্ড অফ থিং দ্যাট অনেকেই বলে যে চায়নাই আসলে বেসিক্যালি এটা একটা প্রক্সি এক্সপোর্ট হয়, চায়নার জিনিস আসলে মানে ভিয়েতনামে লেবেল করে করা হয়। তো সেই জিনিসটা আসলে কিন্তু পিকচারে আছে। তো আম, আমি যেটা বলার চেষ্টা করতেছি যে ভিয়েতনাম যদি খুব এফেক্টেড হয়, অফকোর্স মানে আমরাও তো খুশি হতে পারি যে আমাদের কম্পিটিটর একদম কমে যাচ্ছে, বাট যেহেতু ভিয়েতনামের একটা হিউজ ক্যাপাসিটি আরএমজিতে আছে, লাইক অ্যান্ড কমপ্লিটলি এগ্রি উইথ জ্যোতি দ্যাট পাকিস্তানে অর ইন্ডিয়াতে, ইভেন লাইক টার্কিতে ইচ্ছা মতো ওরা ক্যাপাসিটি বাড়াতে পারবে না, ইট উড টেক টাইম, বাট ভিয়েতনাম অলরেডি হ্যাজ দ্যাট গ্লোবাল ক্যাপাসিটি। চায়নাকে আমি ভুলে যাই, ভিয়েতনামের এই ক্যাপাসিটিটা তখন যেটা হবে আমাদের ক্ষেত্রে, দে উইল অ্যাকচুয়ালি আন্ডারকাট প্রাইস ইভেন টু দ্য ইউরোপিয়ান ক্লায়েন্টস। তারা সোফার হিস্টোরিক্যালি দে হ্যাভ নট টার্গেটেড ইউরোপ বিকজ they could easily export to USA, they could easily export to Japan, Korea. Now if they cannot export to US, they will actually come to our market, which is basically predominantly our European market. তো সেইটা আমার মনে হয় মাচ মোর কনসার্ন দেন বাংলাদেশের এই 15 to 20% ইন ইউএস এক্সপোর্ট। আমি আসলে ওটা নিয়ে একেবারেই কনসার্ন না। ফাহিম এই ভাই, এখানে একটা জাস্ট ইটারেশন করি, এক্স্যাক্টলি দ্য পয়েন্ট। সো দিস ইজ দ্য রিজন ওয়াই আমরা যেটা সাজেস্ট করছি সেটা হচ্ছে যে এই মাল্টিল্যাটারাল ইস্যুগুলো বুঝে আমাদের রেসপন্সটা করা উচিত, যেটা জ্যোতি ভাইও বলছেন যে ইনস্টেড অফ প্যানিকিং এবং মানে হোলসেল রিডাকশন বা ইউএস অনলি পলিসি না নিয়ে একটু ভালো করে বুঝে হোয়াট ডাজ ইট অল মিন, উই নিড টু এক্স্যাক্টলি। উই নিড টু ডিজাইন আওয়ার। আই কমপ্লিটলি অ্যাগ্রি রুবায়েত, কিন্তু যেখানে আমাদের দেশের অনেক ব্যবসায়ীদের অনেক ধরনের ইস্যু থাকে। হ্যাঁ, কোভিডের সময় কিন্তু আমাদের উই অ্যাকচুয়ালি স লট অফ আওয়ার গার্মেন্টস ওনার্স কাইন্ড অফ লাইক ওয়ার্ক মানে স্টার্টেড ক্রাইং বেবি টাইপ অফ থিং, এবং দে অ্যাকচুয়ালি গট গুড অ্যামাউন্ট অফ গভর্নমেন্ট ফান্ড উইচ দে অ্যাকচুয়ালি ইউজ টু বাই বিএমডাব্লিউস। হ্যাঁ, তো এখন যে তারা মানে মানে এটা করবে না, উই ডোন্ট নো, এবং প্রবাবলি দে আর অ্যাকচুয়ালি গোয়িং টু ডু দ্যাট থিং। কারণ আমি কয়েকজন গার্মেন্টস এর সাথে কথা বলছি যে হাউ ইজ ইউর কাইন্ড গেটিং এফেক্টেড, বলছে না আমরা তো আমেরিকাতে ম্যাক্সিমাম 15-20%-এর বেশি করি না, আমরা আসলে মেইনলি ইউরোপেই কাজ করি। আই এম নট সেইং সবাই, অনেক কোনো কোনো গার্মেন্টস অফকোর্স আছে, বাট বড় বড় গার্মেন্টসটা কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড। অতএব তারা যে একেবারে
মানে ইমিডিয়েটলি বিগ টাইম ইম্প্যাক্ট পড়বে তা কিন্তু না। হ্যাঁ, অফকোর্স আমি যেটা একটু আগে বললাম যে প্রাইস ইম্প্যাক্ট উইল বি হিউজ। এখন ইউএস বায়াররা বলবে যে ঠিক আছে, আমি ট্যারিফ 20% বা 25% যেটাই নেট বাড়ক না কেন, ইউ মানে আইদার ইউ গিভ ইট অর ইউ হ্যাভ টু শেয়ার দ্যাট থিং। তো সেই জায়গাটাতে অলরেডি আমাদের সিএম ইজ ভেরি লো। তো সেই জায়গাটা ইম্প্যাক্ট পড়বে নো ডাউট, এবং যদি ভিয়েতনাম আরো বেশি অ্যাগ্রেসিভ প্রাইসিং করে, অতএব সেটার ইম্প্যাক্ট কিন্তু আমাদের পড়বে। এখন আমাদের আসলে একটা ভালো জিনিস হচ্ছে যে নাও উই ক্যান অ্যাকচুয়ালি, মানে আমি জানি যে চায়না আমাদের মেইন কম্পিটিটর ছিল, চায়না থেকে শিফট হবে। শিফট হয়ে কি এটা ইন্ডিয়া পাকিস্তানে যাবে, নাকি বাংলাদেশ বা ভিয়েতনামে কিছুটা হলেও আসবে, সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার এক সাইড গেল, মানে একেবারে সরাসরি এক্সপোর্ট পার্সপেক্টিভে গেল। বাট আমি যদি আরেক ইম্প্যাক্ট পার্সপেক্টিভে আসি, ম্যাক্রো পার্সপেক্টিভে, মানে আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ জ্যোতিষ মোস্ট অফ দ্য পয়েন্টস। বাট আমার কাছে মনে হয় যে আমাদের লাস্ট ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের থেকে পিকচার কয়েকটা জায়গায় ডিফারেন্ট। একটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমাদের অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আওয়ার এনার্জি ডিপেন্ডেন্সি আর অয়েল ডিপেন্ডেন্সি ওয়াজ নট অ্যাজ মাচ অ্যাজ উই হ্যাভ। মানে তখন আসলে বাংলাদেশে আসলে গ্যাস ওয়াজ নট এ, মানে মানে উই প্রবাবলি অ্যাকচুয়ালি used almost 70-80% of our power plants using our own gas. এখন it is less than 50%, and বেশিরভাগ ইন্ডাস্ট্রি ইজ অ্যাকচুয়ালি এলএনজি বেসড সাপ্লাই হচ্ছে এখন। আই এম নট শিওর, এবং যে আসলে মানে অলরেডি গত 2-3 দিনে এনার্জি প্রাইস হ্যাজ গন ডাউন অলমোস্ট 6% to 7%। বাট এটা কি আসলে আরো কমবে নাকি, লাইক উই অল নো দ্যাট দেয়ার ইজ ওপেক থিং এন্ড আদার থিংস, ওপেক কি এটাকে প্রাইস, আর মানে আমি জানি না। জ্যোতির কাছে আমার কোশ্চেন ছিল যে আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে অয়েল প্রাইস কমে নাই কেন? মানে লজিক্যালি তো কমার কথা, গ্লোবাল ডিমান্ড কমছে, অয়েল প্রাইস কমার কথা। ওই অয়েল প্রাইসটা আসলে ওই সময় মানে খুব কনসিস্টেন্টলি কমে নাই কেন? জ্যোতি, ক্যান ইউ কাইন্ড অফ? So one thing that happened was, so 2008-9 একটু কম ছিল, but then it rebounded fairly, robustly, because China had a massive stimulus, আচ্ছা, and then China bought a lot of মানে commodities. In fact, 2010 এর পর থেকে there was a commodity price boom. So সেই জন্য তখন কমে নাই, তো বাট ডু ইউ এইবার কিন্তু এক্সপেক্ট দ্যাট সেটা আমাদের আগামী 1-2 বছর উই উইল গেট দ্যাট বেনিফিট অফ লোয়ার অয়েল প্রাইস অর এলএনজি প্রাইস? হোপফুলি, that's the luck we are hoping for. হ্যাঁ, কারণ ওকে। হচ্ছে যে চায়নার এবার বুম করার স্কোপ নাই, চায়নার এবার স্টিমুলাস দেওয়ার স্কোপ নাই। হ্যাঁ, বাট ওইটা আবার হতে পারে না যে যেহেতু অয়েল প্রোডাকশন কম হবে, ডিমান্ড কম হবে, ওপেক উইল অ্যাকচুয়ালি ইনক্রিজ দ্য প্রাইস অলসো, বিকজ That অয়েল could ইজ also happen. Exactly. Asif বেসিক্যালি has something to say, I think. Yeah. ওপেক থেকে রিসেন্ট যে স্টেটমেন্টটা আসছে, সে তারা আসলে প্রোডাকশন বাড়াবে। ওকে। বেসিক্যালি ওদেরও একটা ফিসকাল বাজেটের বিষয় আছে। সৌদি আরবিয়া ইন পার্টিকুলার ফিসকাল সাইডে স্ট্রেসড, এবং ওনারা ওরা প্রোডাকশন কাট করার স্কোপ আসলে নাই এই মুহূর্তে। আচ্ছা, তো দ্যাট উড বি গুড থিং ফর আস, তাই না? তো এবং আর যদি আমরা তো আর এখন বোধহয় এলএনজি সাপ্লাই সোর্স, মানে এখানে আরেকটা ফ্যাক্টর আছে, মানে ইফ উই আর রিয়েলি এক্সপেক্টিং দ্যাট রাশিয়া ওয়ার ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু অ্যান এন্ড, তাহলে হয়তো ইট উইল অলসো হেল্প দ্য কমোডিটি প্রাইস টু গো ফার্দার ডাউন। মানে দিস ইজ অলসো টার্ম বেনিফিট ওই পার্সপেক্টিভ। ভাই, জাস্ট আমাদের অডিয়েন্সের সুবিধার্থে আপনি যদি স্ক্রিন শেয়ারে যেটা আছে এটা এখন আর কাজে দিচ্ছে না, সো এটা একটু স্টপ শেয়ার দিলে ভালো হয়। আর মুভিং ফরওয়ার্ড আমাদের আর 5 মিনিটে যদি আমরা কনক্লুড করতে পারি, বাট আমি কিন্তু লাস্ট 2টা পয়েন্ট দিয়ে শেষ করবো। মানে আমার কাছে মনে হয় ফ্র্যাঙ্কলি, মানে আইরনিক্যালি, মানে আমরা যেটা দেখেছি গত রোজার মাসে, গভর্নমেন্ট হ্যাজ অ্যাকচুয়ালি, আইজি হ্যাজ অ্যাকচুয়ালি গট দ্য বেনিফিট অফ লোয়ার প্রাইস বিকজ অফ দ্য ওভার প্রোডাকশন অফ ভেজিটেবল অ্যান্ড আদার থিংস। Incidentally, this may also be a kind of boon in disguise for current government, যেটা জ্যোতি বললো যে 111-এর সময় one of the major reason of government under pressure was the kind of higher commodity price or rice price. তো সেটা হয়তো টু সাম এক্সটেন্ট ইট মে অ্যাকচুয়ালি হেল্প। বাট আমি কনসার্ন আসলে অন্য কারণে, যদি মানে সবাই এরকম প্যানিক করে ট্যারিফ কমায় দেওয়ার হয়, এবং ওয়েদার ইজ ইউএস ট্যারিফ ফর গ্লোবাল অ্যাক্রস দ্য বোর্ড ট্যারিফ, আমার এনবিআর এর যে বাজেট প্রেশার কিন্তু হবে অন্যান্য ক্ষেত্রে। absolutely. We might actually see lot more VAT, VAT, or even income tax, হ্যাঁ, যেটা আসলে আমার অন্যান্য সেক্টর, এসএমই সেক্টর এবং আদার সেক্টরকে আসলে এফেক্ট করতে পারে। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমাদের, আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ রুবাই দ্যাট খুব প্যানিক না করে আমাদের আরেকটু চিন্তা করে, যেহেতু আমাদের রিস্কটা ভিয়েতনামের মতো অত রিস্ক না, ভিয়েতনাম হ্যাড টু ডু ইট, ভিয়েতনামে আসলে এটা ছাড়া উপায় ছিল না, বাট আমাদের যেহেতু এক্সপোজারটা একটু কম, উই নিড টু টেক এ কাইন্ড অফ ক্যালকুলেটেড অ্যাপ্রোচ সো দ্যাট আমাদের অন্যান্য জায়গাগুলিতে আসলে
মানে ম্যাক্রো বা আমার বিজনেস এনভায়রনমেন্টে বিরাট কোনো ধরনের ইস্যু না হয়, কারণ এক এক সেক্টরকে বাঁচাতে গিয়ে যদি আমার আরো 10টা সেক্টর ক্ষতিগ্রস্ত হয়, দ্যাট মে নট বি দ্য রাইট অ্যাপ্রোচ। বাট নোয়িং ট্রাম্প, সে অলরেডি ঢোল বাজাচ্ছে যে ভিয়েতনাম আমাকে কল দিয়েছে এবং 0% ওইভাবে সে ঢোল বাজাচ্ছে, এবং ভিয়েতনাম মেবি become a bit complacent. But moving forward, Asif, you wanted to have some concluding remarks, and Shoshik Bhai too. So মি টু। and you too. So everybody has a concluding remark. So আমি আপনাদের সবাইকে pass on করছি baton to pass on one single message or maximum two that you have as a suggestion for our audience, and especially আমাদের গভর্নমেন্টের কাছে যারা পলিসি মেকার্স আছেন। তো over to Asif, and then to Shofik Bhai, and then to Jyoti Bhai, and then over to Fahim Bhai to conclude. So over to you all. Thank you. জি, আমি সংক্ষিপ্ত রাখি ব্যাপারটা। আমি একটু নিজে চিন্তা করছিলাম যে যদি ট্যারিফটা 37%ই বাংলাদেশের উপর থেকে যায়, হ্যাঁ, আমরা জানি যে এখনো ক্লিয়ার ন্যারেটিভ নাকি না এটসেট্রা এটসেট্রা, এটা কি কমে আসবে কিনা নেগোসিয়েশনের জন্য, বাট হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, 37% ইজ আ লট। আপনি যদি একটা 37% নাম্বারটা কম না, অ্যান্ড উই আন্ডারস্ট্যান্ড দ্যাট গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এ মার্জিনস আর নট হাই, garments retailing your margins are not high. So in that world, in that environment where we have this incremental 37% tariff, what I imagine seeing হচ্ছে neither manufacturers nor আপনার global retailers, Walmart, Gap, etc., are able to absorb this, and they will have to pass it through to end customers. And in that environment আপনার হবে কি যে আমরা দেখেছি কিন্তু গ্লোবাল রিটেলারদের মধ্যে অনেকেই বিভিন্ন সময়ে দে অ্যাকচুয়ালি ওয়েন্ট বাস্ট, এরকম অনেকেই আছে, রিটেলারের সংখ্যা কমে যাচ্ছে। উই মে সি কনসলিডেশন ইন বোথ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, মানে আপনার ফ্যাক্টরির সংখ্যা কমে আসতে পারে, আপনার রিটেলিং এও অ্যাকচুয়ালি সংখ্যা কমে আসতে পারে, উইচ ইনক্রিজেস দেয়ার বার্গেনিং পাওয়ার ভিজাভি কাস্টমার্স। তো সেই ক্ষেত্রে উইল সি end customer prices go up significantly, which is what import duties are supposed to do. It's supposed to get passed on to consumers in the first place, but হয় যেটা হচ্ছে যে আপনার এত বড় একটা শক কনজিউমারটা নিতে চাবে না, ওই জন্যই সবাই ট্রাই করে যাকে নিজেরা অ্যাবজর্ব করতে পারি কি পারি না। সো ওই ক্ষেত্রে যেটা হবে তখন ভলিউমেট্রিক ডিক্লাইন একটা হতে পারে আর কি, মানে দিস ইজ সর্ট অফ হোয়াট আই জাস্ট ওয়ান্টেড টু অ্যাড। আচ্ছা, ঠিক আছে, আমি একটু বলি আর কি। এখানে আমার ভিউটা আসলে, আমি সবাই তো একটু মানে অপটিমিস্টিক নোটে শেষ করতে চাচ্ছে, আমি একটু পেসিমিস্টিক এই কারণে, কারণ এটা আসলে একটা আনফোরসিন সিচুয়েশন, এরকম আমরা দেখিনি। আমরা এটা মানে গত 15, 20, 30 বছরের অভিজ্ঞতা দিয়ে এটাকে জাজ করতে গেলে যে কার কি ট্রেন্ড, এটা ঠিক হয় না। কারণ আমি পলিটিক্যাল ইকোনমি স্টুডেন্ট এবং পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আমি এই ওয়ার্ল্ড অর্ডার বা এই ধরনের ইকোনমিক অর্ডার, এগুলোর একটা বড় ভক্ত বলবো না, বাট আই থিঙ্ক ইট বেনিফিটস আস। আমাদের এই এই নতুন যে একটা এই ট্রাম্প যেটা করছে, এটা একটা ইকোনমিক অর্ডারকে ডিস্ট্রয় করছে। আমি জানি যদি আমার সাথে কনকার করবে, এরকম যখন একটা ইকোনমিক অর্ডার যখন ডিস্ট্রয় হয়, তখন এভরিওয়ান ফর হিমসেলফ, তখন সবাই যে যার মতো নেগোশিয়েট করে, সবাই যে যার মতো নেগোশিয়েট না, মানে একে অপরকে কম্পিটিশন ফর দ্য, এটা রেস টু দ্য বটম হয়, কে কাটছে কমাবে, কে কত প্রাইস বিডার করে, এটা ইয়ে করে। এবং বাংলাদেশের একটা স্মল প্লেয়ার হিসেবে এরকম ক্যাপাসিটি নেই যে আমরা এরকম একটা এনভায়রনমেন্টে থ্রাইভ করব। আমাদের জন্য ওয়ার্ল্ড অর্ডার ইজ এ অনেক ভালো বেনিফিশিয়াল একটা জিনিস। এটা যে সেটা অনেকে হয়তো এটাকে ইয়ে করে নিতে পারে না, কিন্তু আমার কাছে এটাই ভয়। আমি আশা করছি যে ট্রাম্পের এই যে এই ট্যারিফ জিনিসটা, এটা খুব শীঘ্রই রোল ব্যাক হবে, একটা সিস্টেমের মধ্যে আসবে। কারণ আমেরিকান ইকোনমি যারা কর্ণধার, তারাও এটা মানে বেশি দিন সহ্য করতে পারবে না। কিন্তু যদি এটা পারসিস্ট করে, তাহলে আমাদের মানে খুব খারাপ জিনিসের জন্য প্রিপেয়ার থাকা উচিত। এটার জন্য জ্যোতি যেটা বললো, পলিটিক্যাল স্ট্যাবিলিটি, দেশের মধ্যে কনসেনসাস, এগুলো গ্রো করা দরকার। এবং এটা হওয়ার আশা কতটুকু, এটা আমি নিয়ে কিছু বলছি না, বাট মানে এটা যদি ওই পজিশনে যায় যেটা আসলে এই যে এক্সিস্টিং ইকোনমিক অর্ডারের কোলাপস, এভরিওয়ান ফর হিমসেলফ, তাহলে এটা বাংলাদেশের জন্য খুবই খুবই খারাপ ব্যাপার। ফাহিম, and then I'll end. ওকে, না আমার কাছে মানে আরেকটা কথা তো বলতে ভুলে গেছিলাম। আমার কাছে মনে হয় যে লাস্ট 2 or 3 years the biggest challenge we had is basically our kind of reserve thing, and সেটার সবচেয়ে বড় কারণ ছিল আমাদের, of course we know the background, আমাদের মানে ওভার বিল পেমেন্ট ফর আওয়ার এনার্জি অ্যান্ড কমোডিটিস। তো
তো সেই জায়গাটাতে মানে যেটা বললাম যে আই এম হোপফুল দ্যাট এই গ্লোবাল রিসেশন ইন আইরনিক ওয়ে মে অ্যাকচুয়ালি হেল্প আস। বাট আরেকটা হচ্ছে আমি অ্যাজ লং অ্যাজ আওয়ার রেমিটেন্স অ্যাকচুয়ালি আমি আই এম নট এক্সপেক্টিং দ্যাট রেমিটেন্স এই যেভাবে মার্চে 3.2 আর 3.3 হয়েছে যেটা কন্টিনিউ করবে তা না, বাট ইভেন ইফ ইট স্টেবলস অ্যারাউন্ড 2.5 বিলিয়ন পার মান্থ, আমার কাছে মনে হয় যে খুব সমস্যা হবে না, বিকজ আমরা ওইখান থেকে আমাদের ইম্পোর্ট পেমেন্টের একটা বড় সেভিংস কিন্তু পাবো, যেটা আমাদের রিজার্ভে অ্যাড হবে। তো ইন টোটাল ইফ উই ক্যান হোল্ড আওয়ার রেমিটেন্স স্টেডিলি, আই এম ভেরি পজিটিভ। এবং আমার কাছে মনে হয় যে যেই কারণে, যেটা অন্য ডিসকাশন, যেই কারণে আমার রেমিটেন্স বাড়ছে সেটা ওয়ান অফ দ্য মেজর রিজন ইজ হয়তো হুন্ডির ব্যাপারটা অনেক কমে গেছে। এবং এই জিনিসটা আমি মনে করি যে মানে গভর্নমেন্ট তো আসলে অনেক কিছু কন্ট্রোলে নাই, ট্রাম্প কি করবে কন্ট্রোলে নাই, বাট দেশে হুন্ডি হবে কি হবে না এটা কিন্তু গভর্নমেন্টের গভর্নেন্স দিয়ে অনেক কিছু ভাবে এটা করা যায়। কারণ আমরা জানি অনেক ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, ওই জায়গাগুলিতে আসলে স্ট্রিক্টলি আরো বেশি এখন আমাদের করতে হবে, অ্যাপার্ট ফ্রম দ্য রেগুলেটরি রিফর্ম অফ বিজনেস। বাট ওই জায়গাগুলো, যেই জায়গাগুলো আমাদের আসলে লুপহোল ছিল, ওগুলিকে আসলে প্লাগ ইন করতে হবে। তাহলে আমার কাছে মনে হয় যে উই প্রবাবলি শুড নট প্যানিক দ্যাট মাচ। আমি একটু বলে শেষ করছি। Thank you, Fahim and Shofiq and Asif and Joy and Rubaiyat. He had to sign off for this wonderful discussion. আমি শেষ করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ দিয়ে অ্যান্ড নোটিং যে স্ট্রেসিং যে উই শুড নট প্যানিক। ওকে, নিয়ার টার্মে আমাদের প্যানিক করার অ্যাবসলিউটলি কোনো কারণ নাই। গভর্নমেন্ট শুড নট টেক এনি নিজার পলিসি রিয়াকশন, সেটা আহ, যেটাই হোক, যে এরকম যে স্কাই ইজ ফলিং, আমাদের আমেরিকা থেকে এখন $6 বিলিয়ন গম কিনতে হবে, ওর ওর এনিথিং লাইক দ্যাট, উই শুড নট প্যানিক। ট্রাম্প কি করবে না করবে, ফাহিম যেটা বললেন যেরকম, সেটা তো আমরা কন্ট্রোল করতে পারবো না, বাট উই শুড ফোকাস অন গুড গভর্নেন্স অ্যান্ড অল দোজ থিং, যাতে আমরা হুন্ডিটা কম রাখতে পারি, ওভার ইনভয়েসিং যাতে না হয়, এটসেট্রা, যাতে করে কারেন্সিটা স্টেবল রাখতে পারি, ব্যাংক লোনগুলো যাতে ঠিকঠাক থাকে, অ্যান্ড দোজ কাইন্ড অফ থিংস। So we should focus on those kind of textbook, good governance, good policy enforcement, and so on in the near term, because আমাদের near term cushion আছে, আগামী কয়েক মাসের জন্য উই হ্যাভ কুশন, রাইট? বাট ইন দ্য মিডিয়াম টার্ম উই উইল হ্যাভ প্রবলেম। যেরকম ফাহিম আপনি যেটা বললেন যে ভিয়েতনাম থেকে ইফ দে স্টার্ট কাটিং প্রাইসেস, দেন দ্যাটস গোয়িং টু ইম্প্যাক্ট আমাদের কম্পিটিশন, দ্যাটস অলসো গোয়িং টু ইম্প্যাক্ট আমাদের এমপ্লয়মেন্ট, ইনকাম অ্যান্ড সো অন, রাইট? শফিক যেটা বললো যে এরকম যে যদি আসলে গ্লোবাল অর্ডার চেঞ্জ হয়, দ্যাটস এ ম্যাসিভ শক দ্যাটস কামিং আওয়ার ওয়ে। এই জিনিস শুধু ইন্টারিম গভর্নমেন্টের কাজ না। সো we need structural reform, but those structural reform has to be done by a long-term government. So this is all the more reason যে have a stable political transition as quickly as possible, so that we can deal with this. But I would also ask আমাদের civil societies, political parties, and so on, right? A bit more talk on the economy and a bit less talk on symbolic things like chetona and spirit and akanksha and বন্দোবস্ত। ওকে, লেটস গেট রিয়েল গাইজ, লেটস যে এরকম যে আপনারা ক্ষমতায় আসলে বা আপনারা আসতে পারলে পরে কি কি কাজ করতে পারবেন, লেটস হিয়ার ফ্রম ইউ অ্যাবাউট দোজ থিংস। এই বলে শেষ করছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।